আসলে আপনারা প্রথমে আপনারা বিভিন্ন কোয়েশ্চেন যদি অ্যারাইজ করে শুরুর দিকে বা মাঝামাঝি সময়ে আপনারা চ্যাট বক্সের মধ্যে দিয়ে দিতে পারেন প্রশ্নগুলো। এরপর আমরা এট দ্য এন্ড অফ দ্য সেশন আমরা অবশ্যই কিছু প্রশ্ন নিয়ে নিব আরো যদি আমাদের সময় থাকে। সো উইদাউট ফার্দার ডু আমি মেইন টপিকে চলে যাই। সো আমরা যখন প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, আসলে অনেকেরই আমাদের ধারণা থাকে যে আজকের টপিকটা তো ফার্স্ট অফ অল এটাই যে ব্রেকিং ইনটু প্রোডাক্ট ম্যানেজমেন্ট উইদাউট আ টেক ব্যাকগ্রাউন্ড। এখন আমাদের মধ্যে আজকে আমরা যারা জয়েন করেছি বা আমাদের যারা ফিউচার স্টুডেন্টস অনেকেরই দেখা যাচ্ছে যে আপনারা হয় স্টুডেন্ট অবস্থায় আছেন, একদম মানে ক্যারিয়ার শুরু হওয়ার আগে দিয়ে, মানে এখনো গ্র্যাজুয়েশন হয়তো হয়নি। অথবা কেউ আছেন যারা মাত্র ক্যারিয়ার শুরু করেছেন কিংবা আপনারা ক্যারিয়ারের মাঝপথেও আছেন এবং হয়তো ইউ আর লুকিং ইনটু সুইচিং ইনটু প্রোডাক্ট ম্যানেজমেন্ট। সো বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে যে কারণে হয়তো আপনারা এই কোর্সের দিকে আসছেন বা এই ওয়েবিনারের দিকে আসছেন। সো আমরা মোটামুটি সবকিছু নিয়ে এখানে কথা বলবো। সো প্রথমত যখন আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, প্রোডাক্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা কি, আইডিয়াটা কি, এটা নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো যাতে আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি। অবশ্যই আপনারা যারা জয়েন করেছেন হয়তো কেউ অলরেডি জানেন প্রোডাক্ট ম্যানেজমেন্টটা কি। স্পেশালি যদি আপনারা টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের না হয়ে বিজনেস ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিজনেসে অনেকেই প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছুটা হলে পড়ে থাকে। সো এই পড়াশোনার মধ্যে থাকলে ওই থিওরিটিক্যাল নলেজটা থাকে। এখন দুটা জিনিস, একটা হলো গিয়ে যে টেকনিক্যাল নলেজ ছাড়া কি আমি প্রোডাক্ট ম্যানেজমেন্টে আসতে পারছি না কিনা, এবং আমি যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকি সেক্ষেত্রে মানে আমাদের সেক্ষেত্রে কি দরকার, মানে আরো এনহ্যান্স করার জন্য, আরো আমার প্রোডাক্ট ম্যানেজমেন্টে ভালো করার জন্য আমাদের কি দরকার, এই টাইপের জিনিস সবকিছু নিয়ে কথা বলবো। সো আমি আপনাদের জন্য আসলে একটা ছোট স্লাইড প্রিপেয়ার করেছি যাতে আপনারা আসলে ভিজুয়ালাইজ করতে পারেন যে জিনিসগুলো কি, অ্যান্ড আই উইল এক্সপ্লেইন থ্রু আউট। স্লাইডে আমি এক্সপ্লেনেশনটা শেষ করার পরে আমি আপনাদের থেকে আসলে আমি চাচ্ছি যে ওয়ান টু ওয়ান ইন্টারাকশন, বা আপনার ওয়ান টু ওয়ানের তো সময় হবে না, আপনারা অনেকজন এখানে, বাট আপনাদের প্রশ্ন করে আমি চাচ্ছি যে ইন্টারাক্টিভ যাতে হোক এই সেশনটা, ইনস্টেড অফ জাস্ট আমি বলবো আর আপনারা শুনবেন, কারণ আপনাদেরও অনেক প্রশ্ন থেকে থাকবে। সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি। ভাইয়া আমাকে একটু জানাবেন যে দেখা যাচ্ছে কিনা। আমার স্লাইডটা দেখা গেলে জি একটু আপু। বলবেন। জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার স্লাইড চেঞ্জ হচ্ছে, এটা কি দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। সো প্রথমত আমরা আজকে কি নিয়ে কথা বলবো, প্রোডাক্ট ম্যানেজমেন্টটা কি কি শিখবো, এই ব্যাপারটা নিয়ে আগে একটু বুঝে নিই, এবং আমরা কোর্সে কি শিখতে পারি এটা নিয়ে আমি একটা ছোটখাটো একটা ব্রিফ দিয়ে দিব। প্রথমত আমাদের কোর্সের মধ্যে, এখানের মধ্যে আমি ছোট করে দেখাবো যে কি কি টপিক টাচ পয়েন্ট থাকবে। তাছাড়াও আসলে আমাদের অনেক ভার্সেটাইল কোর্স, অনেক মডিউলস থাকবে, প্রায় 62রও বেশি মডিউলস থাকবে। সো প্রথমত আমরা কথা বলবো, বেশ কিছু সেশনস হবে যেখানে মধ্যে আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্টটা কি এটা নিয়ে কথা বলবো, একটা ম্যানেজার রোলস রেসপন্সিবিলিটিস কেমন হয়, আমরা প্রোডাক্ট ডিজাইন কিভাবে করছি, সেই হিসাবে টিমের রোলস কি হয়, কোন ধরনের কাজ প্রায়োরিটাইজেশন করা হয়, কিভাবে আমরা স্প্রিন্ট প্ল্যানিং করি, এবং আমরা বিভিন্ন ধরনের কেস স্টাডিজ, রিয়েল লাইফ কেস স্টাডিজ, ইন্টারভিউজের টেকনিক্স সবকিছুই আসলে এগুলো নিয়ে কথা বলা হবে। আমি ছাড়াও আপনাদের সাথে আসলে কোর্সের মধ্যে যারা আপনারা জয়েন করবেন, আরো দুজন ইনস্ট্রাক্টর থাকবে, প্লাস সো আমরা তিনজন ইনস্ট্রাক্টর বাদেও উই উই উইল অলসো হ্যাভ আ সাপোর্ট ইনস্ট্রাক্টর। উনি আসলে আমাদেরকে ফার্দার আরো হেল্প করবে ডিউরিং আমাদের রেগুলার ক্লাসের বাইরেও। সো আপনারা আসলে অনেকগুলো ক্লাসেস পাচ্ছেন, অনেকগুলো মডিউলস পাচ্ছেন, কোর্সেস, অ্যাসাইনমেন্টস, বিভিন্ন ইন্টারভিউ টেকনিক সবই পাচ্ছেন। সো হোপফুলি ওটাতে অনেক কিছুই কভার হয়ে যাবে। তো আমরা যখন প্রোডাক্ট ম্যানেজমেন্টের কথা বলি, এটা জিনিসটা আসলে কি, এটা একটু বোঝা ইম্পর্টেন্ট। তো আমাদের জন্য, মানে আমরা প্রোডাক্ট বলতে কি বুঝি, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট কিন্তু ডিফারেন্ট। সো দ্যাট মিনস যে আমি নিজে টেকনোলজি ইন্ডাস্ট্রিতে বিলং করি, আমার জন্য প্রোডাক্ট বলতে আমি বুঝি যে ফর এক্সাম্পল আপনারা যে মিনিট প্যাক কিনছেন অথবা ইন্টারনেটের প্যাক কিনছেন, এই জিনিসগুলো আমাদের জন্য প্রোডাক্ট। আমি যদি এখন চলে যাই এফএমসিজিতে, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এফএমসিজি ইন্ডাস্ট্রিতে ফর এক্সাম্পল আমি ইউনিলিভারের কথা যদি বলি, সেখানে হয়তো লাক্স
অথবা ডাভ, এগুলো হলো গিয়ে তাদের প্রোডাক্ট। আবার আমরা যদি সফটওয়্যার কোম্পানিজে বলি, তাদের সফটওয়্যার সলিউশনগুলো হলো গিয়ে এক একটা প্রোডাক্ট। তো এরকম করে ইন্ডাস্ট্রি ওয়াইড আসলে প্রোডাক্টগুলো ভ্যারি করে। সো আমরা যখন প্রোডাক্ট ম্যানেজমেন্টের কথা বলি, দের ইজ আ স্পেসিফিক টিম যারা প্রোডাক্টগুলো হয়তো ডিজাইন করছে, তারা ওগুলোর ইউআই ইউএক্স নিয়ে কাজ করছে, বিভিন্ন ধরনের টেস্টিং করছে যে এটা মার্কেটে যাওয়ার আগে কি ভালো হচ্ছে খারাপ হচ্ছে, কিভাবে জিনিসটা বানাবো, প্রোডাক্টের আর্কিটেকচার বা প্রোডাক্টের ইঞ্জিনিয়ারিংটা করা হচ্ছে। তারপর আসছে হয়তো ওই প্রোডাক্টের ব্র্যান্ডিংটা কিভাবে করছি, কিভাবে প্রোডাক্টটা মানুষ পর্যন্ত নিয়ে যাচ্ছি, ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে। মানুষ পর্যন্ত পৌঁছে যাওয়ার পর কি শেষ হয়ে যায়? শেষ হয় না, কারণ এরপরে পার্টটুকু হচ্ছে যে আমার প্রোডাক্টটা মার্কেটে পারফর্ম কিভাবে করছে, এই জিনিসটাও আমাদের বুঝতে হবে। কারণ দিন শেষে সেটা যে কোনো কোনো কোম্পানির এমপ্লয়ি যদি হয়ে থাকেন আপনি, অথবা নিজের ব্যবসায় আপনি যদি ইউজ করেন জিনিসটাকে, আপনার কিন্তু জানতে হবে যে আপনার এই প্রোডাক্টটা বানানোর পরে, এটা বিক্রি হওয়ার পরে আপনার কি আসলে প্রফিট হচ্ছে নাকি না। যদি না হয়ে থাকে তাহলে আপনার আসলে এই জিনিসটা রিলুক করতে হবে, রিথিঙ্ক করতে হবে। আবার বিবেচনা করে চিন্তা করতে হবে যে আসলে এটা আমার জন্য ঠিক আছে কিনা, নাকি আমি এটাকে ফেলে দিব। সো ঠিক প্রোডাক্ট মানে কারেক্ট রাইট প্রোডাক্ট যেটা মার্কেটে কাস্টমারসরা চায়, এই জিনিসটা রিসার্চ করে বের করার পরে রাইট প্রোডাক্টটা বানানো হয়। বানানোর পরে এটা মার্কেটে দেয়া হয়। এই সব কিছুর মাঝে একটা জিনিস কমন, সেটা হলো গিয়ে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। সো আমি যদি একটা প্রোডাক্ট ম্যানেজার হই, আমি ফার্স্ট টু লাস্ট মানে প্রোডাক্টের বিগিনিং লাইফ সাইকেলের বিগিনিং থেকে একদম এন্ডিং শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত মানে কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত, এবং এরপরে ওটার রিপোর্টিং, ওটার মেনটেনেন্স, এসবের সব কিছুরই টাচ পয়েন্ট নিয়ে কাজ করে হলো কি প্রোডাক্ট ম্যানেজার। উনারা কি করছেন, উনারা বেসিকলি প্রত্যেকটা জায়গাতে তাদের এক্সপার্টিস ইজ ইন অল দ্য ফিল্ডস, ছোট ছোট করে যেখানের মধ্যে তারা এনেবল করছে, প্রত্যেকটা টাচ পয়েন্টের সাথে 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 তারা থাকছে, এবং জিনিসটা যাতে স্মুথ ভাবে মার্কেটে পৌঁছে যায় এই জিনিসটা এনশিওর করছে। তো প্রোডাক্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা যেহেতু বুঝে গিয়েছেন, এখান থেকে আসলে রোলগুলো কি কি হতে পারে, মানে নট অ্যাজ প্রোডাক্ট ম্যানেজারের রোল, এখানে রাদার বোঝানো হচ্ছে যে প্রোডাক্ট ম্যানেজমেন্টে আপনাদের কি টাইপের কাজ করা লাগতে পারে। সেখানে আপনাদের প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে সেখানে আপনার স্ট্র্যাটেজিটা বানানো, সেখানে প্রোডাক্ট যেটা বানাচ্ছেন মার্কেটে কি আদৌ সেটা লাগবে কাস্টমারদের। যদি লেগে থাকে, প্রথমে অবশ্যই রিসার্চ করে বের করতে হবে কাস্টমাররা কি চায়, কিভাবে চায়, কোনো আমাদের কম্পিটিশন আছে নাকি না। যদি কম্পিটিশন থেকে থাকে আমরা ট্রাই করব যাতে তাদের থেকে আমাদের বেটার হয় প্রোডাক্টটা, রাইট। বেটার না হলেও অ্যাটলিস্ট সিমিলার রেঞ্জে হয়, মানসম্মত হয়, এই ব্যাপারগুলো আছে। টেস্টিং এর ব্যাপার আছে, মার্কেট থেকে ফিডব্যাক নেওয়ার ব্যাপার আছে। সো বিভিন্ন ধরনের টাস্ক থাকে একটা পুরো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট ম্যানেজারের রোলে। এখন আজকের যে টপিকটা, যে টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড বা টেক ব্যাকগ্রাউন্ড কি খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য, উত্তরটি হলো একটা জিনিস অবশ্যই আপনাদের হয়তো সুবিধা হবে যারা প্রোডাক্টের প্রোডাক্ট ম্যানেজমেন্টে ঢোকার জন্য যারা আপনারা অলরেডি টেক ব্যাকগ্রাউন্ডের, আপনাদের কিছু জিনিসের সুবিধা যে হ্যাঁ হয়তো আপনাদের কিছু সফটওয়্যার ইজি লাগবে, হয়তো কিছু টেকনিক্যাল টার্মস অলরেডি জানবেন। কিন্তু যারা নন টেক ব্যাকগ্রাউন্ড, তাদের জন্যও কিন্তু জিনিসটা খুব একটা কঠিন না। কারণ আমরা প্রোডাক্ট ম্যানেজাররা যারা আছি, আমাদের কিন্তু নট নেসেসারি যে আমাদের অলওয়েজ কোনো কোডিং করা লাগছে রেগুলার বেসিসে, কিংবা কোনো সিস্টেম ডিজাইন করা লাগছে ভিতরে কাজ করে, ওরকম কিছুই করা লাগছে না। অথবা আমাদের আসলে ফর এক্সাম্পল আমরা যদি রেডিও কমিউনিকেশন নিয়ে কথা বলি, ওয়েভ লেন্থস নিয়ে কথা বলি, এগুলো নিয়েও হয়তো রেগুলার কাজ করা লাগছে না। সো তার মানে আমার টেকনিক্যাল নলেজগুলো কিন্তু একদম কোর যেই আমাদের পড়াশোনা থেকে আসে সেটাই যে থাকা লাগবে এমন কোনো কিছু না। আমি নিজে একটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের হয়ে আমি কিন্তু প্রোডাক্ট ম্যানেজমেন্টে প্রায় 5 বছর ধরে কাজ করছি, এবং আমি অনেক টেকনিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে এখন জানি, কারণটা আমার অন দ্য জব ট্রেনিং এ আমি কিন্তু শিখে গিয়েছি। অনেক কিছু এরকম আছে যেগুলো হলো আপনাদের জানা লাগবে, বোঝা লাগবে, যাতে আপনি টেকনোলজি টিমের সাথে কাজ করতে পারেন। টেকনোলজি টিম আপনাকে যে ফিডব্যাক দিবে, যে ইনফরমেশন দিবে, ওগুলো নিয়ে আমার কিন্তু মার্কেটিং এর সাথে কাজ করা লাগছে, বিজনেস ইন্টেলিজেন্সের সাথে কাজ করা লাগছে। সো দেখা যাচ্ছে কি ইটস লাইক আ 360 ডিগ্রি লার্নিং কার্ভ আপনার জন্য, যদি আপনার নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে আসেন।
এবং জিনিসটা খুবই মজায় মজায় আপনারা শিখতে পারবেন। কারণ কোনো কিছুই আসলে এমন কঠিন না যে আপনারা শিখতে পারবেন না। মোস্ট অফ আমাদের যে জিনিসপাতি আমরা যেগুলো ইউনিভার্সিটিতে শিখেছি, সেটার ম্যাক্সিমামই দেখা যাচ্ছে আমরা থিওরিটিক্যাল যতটুকু শিখেছি, তার থেকে বেশি আমরা যখন চাকরিতে ঢুকি, সেই চাকরিতে যে কাজটা করি, ওখান থেকে কিন্তু আমাদের লার্নিংটা বেশি হয়, মনে রাখাটা বেশি হয়। তো আমরা যদি চিন্তা করি যে আপনি নন টেক ব্যাকগ্রাউন্ডের আছেন কিংবা টেক ব্যাকগ্রাউন্ডের আছেন, ফর এভরিওয়ান প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য কি দরকার? প্রথমত, যে আপনার প্রথমত বুঝতে হবে যে আপনি যেই জিনিসটা প্রোডাক্টটা নামাচ্ছেন, যে জিনিসটা করবেন, সেটা আপনার কতটুকু প্রায়োরিটির মধ্যে পড়ছে। কারণ আপনার প্রায়োরিটাইজেশন ইজ ওয়ান অফ দ্য আটমোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। যেরকম আমি আজকে একটা প্রোডাক্ট লঞ্চ করব, সেই প্রোডাক্টটা আমি কত তারিখে লঞ্চ করব এটা একটা বোঝার বিষয়। কিসের জন্য কোথায় কোথায় লঞ্চ করব এটা আরেকটা বোঝার বিষয়। এবং সেই হিসাবে আমাদের কিন্তু বিভিন্ন কাজ করা লাগে। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের যখন পরীক্ষা থাকে, পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে যদি আমরা পড়া শুরু করি, সাধারণত আমরা হয়তো 3 দিন আগে থেকে পড়া শুরু করি। সো এই 2-3 দিন আগে থেকে পড়া শুরু করার সময় আমাদের ধরেন 15টা চ্যাপ্টার্স আছে ফাইনাল পরীক্ষাতে। 15টা চ্যাপ্টারে 15টায় কি আমরা প্রথমে সমানভাবে পড়ি? সেটা কিন্তু করি না। আমরা কিন্তু প্রায়োরিটাইজ করি। কোনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, কোনটা থেকে প্রশ্ন বেশি আসতে পারে, কোনটা অনেক বেশি ফোকাস দেওয়া হয়েছিল থ্রু আউট দ্য সেমিস্টার, ওটা প্রথমে আমরা পড়ি, এরপর এরকম ভাগ করে করে। সো জীবনের যেরকম বিভিন্ন ধাপে আমরা কাজগুলোকে আমরা প্রায়োরিটাইজ করি, প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আমাদের বিভিন্ন কাজকে প্রায়োরিটাইজ করতে হয়। কারণ আপনি যখন কাজ করবেন, একসাথে কিন্তু আপনি মাল্টিপল কাজ করছেন। কোন কাজটা আগে কোন কাজটা পরে, এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট। এরপরে আপনার বুঝতে হবে যে আপনি যেই জায়গা নিয়ে কাজ করছেন, যেই জিনিস নিয়ে কাজ করছেন, ওটা নিয়ে কতটুকু আপনি নিজে আপনার ওটা নিয়ে নিজের কতটুকু জ্ঞান আছে। কারণ তা না হলে যেটা হয় সমস্যা, যে আপনি নিজে যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কিংবা একটা সার্ভিস নিয়ে কাজ করবেন, ফর এক্সাম্পল হোটেল ইন্ডাস্ট্রির কথা যদি বলি, সেখানে কিন্তু তাদের জন্য প্রোডাক্ট বলতে সার্ভিসটাকেই প্রোডাক্ট বোঝাচ্ছে। সো প্রোডাক্ট ম্যানেজার কিংবা সার্ভিস ম্যানেজার বা বিজনেস ম্যানেজার সিমিলার টাইপের জিনিসটা। তো আপনারা যেটা করবেন যে খুবই ইম্পর্টেন্ট যে যে ইন্ডাস্ট্রিতে আছেন কিংবা যাবেন, সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে এবং সেই প্রোডাক্টগুলো সম্পর্কে খুব ভালোভাবে বোঝা জানা। কারণ আলটিমেটলি যেটা হয়, আপনি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলবেন, কাজ করবেন। উনারা যদি আপনাকে বুঝতে পারে যে আপনি পুরাপুরি থ্রু আউট দ্য বিজনেস আপনি নলেজেবল আছেন, সবকিছু জানেন, এটা উনাদের জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা। আপনার মানে আপনার কথাবার্তা আপনি ওভাবে করে খুবই সহজে সবাইকে বলতে পারবেন, বোঝাতে পারবেন। আমি একটা এক্সাম্পল দিব। আমি যেরকম যখন আমার প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্যারিয়ার শুরু করেছি, আমার কিন্তু একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে যাওয়া লেগেছে, যেখানে আমি ফাইন্যান্সের সাথে কাজ করেছি, আমি রেগুলেটরি টিমের সাথে কাজ করেছি বা কমপ্লায়েন্স টিম। এরপর আমি ব্র্যান্ডস টিমের সাথে কাজ করেছি। আমি কাজ করেছি আম লয়াল্টি টিমের সাথে, বিটিএল, এটিএল বিভিন্ন টিমের সাথে কাজ করা হয়েছে। ইভেন আমার রিপোর্টিং এর জন্য বা বিজনেস ইন্টেলিজেন্স টিমের সাথে কাজ করা, এবং সবচেয়ে বড় কথা আমার টেকনোলজি টিমের সাথে রেগুলার বেসিসে কাজ করা হয়েছে। তাদের থেকে আমার শেখা হয়েছে যে প্রসেসগুলো কি। এরপরে আমি একসময় এসে নিজেই শিখে ওভাবে করে ইমপ্লিমেন্ট করা শুরু করেছি। তার মানে আমার কিন্তু কাজের নামার আগে আমি একটু সময় নিয়ে আমি পুরো কাজটা বোঝার চেষ্টা করেছি। পুরো প্রসেস ফ্লোটা বুঝার চেষ্টা করেছি। এটা শুধু প্রোডাক্ট ম্যানেজার হিসাবে না, আপনি যেকোনো চাকরি, লাইফের যেকোনো স্টেজে যেখানেই যান না কেন, যে জিনিস নিয়ে কাজ করবেন ওটা নিয়ে পুরাপুরি একটা জ্ঞান থাকা খুবই জরুরি। যাতে করে আপনাদের কখনো কোথাও আটকে না যান। এরপর আপনি যখন কাজ করবেন, ৩ নাম্বার পয়েন্টটা হলো গিয়ে যে এম্পাওয়ারিং ইউর টিম। আপনি জাস্ট বিকজ আপনি একটা প্রোডাক্ট ম্যানেজার, তার মানে কিন্তু এই না যে সব ডিসিশন আপনি নিবেন, সব কাজে আপনি ঢুকে যাবেন। মাইক্রো ম্যানেজ করা যাবে না। ইউর আ প্রোডাক্ট ম্যানেজার বাট নট আ মাইক্রো ম্যানেজার। আপনার কিন্তু একটা টিম থাকবে, আপনার দেখা যাবে পিয়ার্স থাকতে পারে, সিনিয়র্স থাকতে পারে, জুনিয়র্স থাকতে পারে। সো উনাদের সাথে আপনার যখন কাজ করা হয়, আপনাদের উচিত নিজে যেরকম দায়িত্ব নিয়ে কাজ করছেন, অন্যান্যদেরকেও বিভিন্ন ধরনের ডিসিশন নিতে দেওয়া, আইডিয়া শেয়ার করতে দেওয়া, এই জিনিসগুলো করা। এবং মাঝে মধ্যে দেখবেন, যেটা ফোর্থ পয়েন্ট এটার সাথে রিলেটেড, সেটা হলো যে মাঝে মধ্যে দেখবেন যে হয়তো আপনাকে একটা প্রজেক্টের লিড বানানো হলো, কিন্তু আপনি এবং আপনার সাথে যে টিম মেম্বার্সরা সবাই একই
লেভেলে আছেন, একই ব্যান্ডে আছেন কিংবা একই রোলে আছেন। সো আপনার কিন্তু জাস্ট বিকজ আপনাকে টিম লিড দেওয়া হয়েছে অথবা অনেক সময় দেওয়াও হয় না, বলে যে তোমরা সবাই মিলে কাজটা করবা। সেখানে কিন্তু আপনাদের উচিত যে ওয়েট না করা যে আমাকে লিডার বানানো হচ্ছে কিংবা আমাকে একটা জিনিস করতে দেওয়ার আগে আমি করব না। অলওয়েজ নিয়ম হলো যে আপনি নিজের দায়িত্ব নিয়ে যেই কাজটি করছেন, দায়িত্ববোধ থেকে ভালো করে জিনিসটা করে নেওয়া। সো এটার জন্য মানে কোনো অথরিটেটিভ ফিগার আপনাকে বলা হবে দেওয়া হবে এটার ওয়েট না করা। মেইন কাজটা হলো কি স্মুথ ভাবে জিনিসটাকে ডেলিভার করা। আরেকটা লাস্ট পয়েন্ট হলো যে কি থাকা উচিত বা কি লাগে এই কাজটা করতে। যেহেতু আপনাদের বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারের সাথে কাজ করা লাগবে। অনেকেই কিন্তু আপনার কথা শুনতে চাবে না। কারণ উনারাও উনাদের জায়গা থেকে ঠিক আছে। ফর এক্সাম্পল আজকে আপনি যদি কিছু একটা লঞ্চ করতে চান। ফর এক্সাম্পল আমি একটা নতুন সাবান লঞ্চ করতে চাচ্ছি। এই সাবানটা সবকিছু বানানো হয়ে যাওয়ার পরে, সব টেস্টিং হয়ে যাওয়ার পরে আমি চাচ্ছি এটা মার্কেটে নিয়ে যাবো। তখন আমাকে আমার ফাইন্যান্স টিম থেকে বলল যে না, প্রোডাক্ট তোমরা যেই দামে নিয়ে যাচ্ছ ওই দামটা আমরা এগ্রি করি না, আমাদের প্রফিট কম হবে। আপনারা আর সেদিকে আমি হয়তো আমার এন্ড থেকে মনে করছি যে আমার প্রফিট মিনিমাল হলেও হবে, আমার আগে মার্কেটে জিনিসটা পৌঁছে দিতে হবে। সো এখানে কিন্তু আপনি একভাবে চিন্তা করছেন, আপনিও ভুল না, ফাইন্যান্স টিমও আরেকভাবে চিন্তা করছে, তারাও ভুল না। কিন্তু অনেক সময় দেখা যায় এখানের মধ্যে নেগোসিয়েশনের ব্যাপার থাকে, ডিসকাশনের ব্যাপার থাকে। এর জন্য আপনাদের কিন্তু থিক স্কিন থাকতে হবে যে আপনারা যাতে বুঝেন যে কোনো সমস্যা নেই। আমাদের এগুলো সব হেলদি ডিসকাশনের পার্ট থাকা লাগবে। সো ওই মেন্টালিটিটা থাকা খুবই জরুরি। এখন যদি আমি বলি যে এখন এতক্ষণ আমি যেটা বললাম এগুলো কোনো কিছুই কি আপনাদের কি মনে হয় এগুলো কোনো কিছুতেই কি আমার টেকনিক্যাল স্কিল খুব বেশি ইম্পর্টেন্ট কিংবা মার্কেটিং স্কিল খুবই ইম্পর্টেন্ট এরকম কিছু ছিল? না। সো আমি যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসি আমিও আগের 5টা যেই পয়েন্ট বললাম ওগুলো করতে পারবো। আমি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসি ওখান থেকেও আমি করতে পারবো। আমি যদি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেও আসি আমি সেখানেও করতে পারবো। সো এখানে কিন্তু কোনো ব্যারিয়ার নেই। আপনি এই কাজগুলো কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই করতে পারবেন। এখন প্রোডাক্ট ম্যানেজমেন্টে আপনাদের আরো কি কি স্ট্র্যাটেজি ব্যবহার করতে হয় এটাও আমি একটু বলে দিতে চাই যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকু টেকনিক্যাল নলেজ দরকার এবং কতটুকু জিনিস আপনি নিজেই শিখে নিতে পারেন। রাইট? সো রিসার্চ করার ব্যাপারটা কিংবা ইনোভেটিভ হওয়া যাতে ভিশন থাকে একটা, এই ব্যাপারটা রেগুলার বেসিসে খুবই দরকার প্রোডাক্ট ম্যানেজমেন্টে। কারণ একটা জিনিস লঞ্চ করার পরে ওটা নেক্সট বেস্ট থিং বা ওটার ডেভেলপমেন্ট এই জিনিসটা রেগুলার বেসিসে হতে থাকে। এই জিনিসটা রেগুলার বেসিসে দরকার হয়। সো এই দুটা জিনিসে এগেন আমাদের কোনো ব্যারিয়ার নেই, টেকনিক্যাল কিংবা নন টেকনিক্যাল। আবার যদি আসি আমার কিন্তু যেহেতু মাল্টিপল টিমস এর সাথে কাজ করা লাগছে, মাল্টিপল স্টেক হোল্ডারের সাথে কাজ করা লাগছে, সেক্ষেত্রে কিন্তু আমার কমিউনিকেশন দরকার। সেটাও এগেন কোনো ব্যারিয়ার নেই টেকনিক্যাল কিংবা নন টেকনিক্যালের। এবার আমরা আসি যে ডেভেলপিং স্ট্র্যাটেজিক প্ল্যান, আবার আছে মেনটেনিং প্রোডাক্ট রোড ম্যাপ। এই কাজগুলোর মধ্যে দেখা যাবে কিছু টিমসের সাথে কাজ করা হতে পারে যারা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের, যারা অ্যাকাউন্টিং এ আছে, যারা টেকনোলজিতে আছে। এবং এই জিনিসটা দেখা যাবে এমন কিছু না, ইট উইল নট বি রকেট সায়েন্স যে আপনি বুঝতে পারবেন না। আপনার জন্য খুবই সুবিধা হবে যখন আপনি আস্তে আস্তে স্টেক হোল্ডারদেরকে জেনে যাবেন, ওই ব্যবসাটা সম্পর্কে জেনে যাবেন, তখন আর আপনার এই জিনিসগুলো ব্যারিয়ার হিসেবে মনে হবে না। আপনি আম, আমরা যেটা করি আমরা যখন ইউনিভার্সিটিতে উঠি তখন কিন্তু ইনিশিয়ালি মনে হয় যে স্কুল কলেজ থেকে একটা এক ধাপ এগিয়ে উপরে উঠে গেলাম, এখন হয়তো পড়াশোনার ব্যাপারটা অনেক আরো কঠিন হয়ে উঠবে। অনেকের কাছে এটা কঠিন মনে হয় কিন্তু যখন পড়া শুরু হয়, ক্লাসেস শুরু হয়, প্রসেসটা শুরু হয়, প্রসেসটা বুঝে গেলে কিন্তু আসলে তখন সবকিছু সহজ হয়ে ওঠে। জিনিসটা প্রসেস বুঝে গেলে অনেক ক্ল্যারিটি আসে। প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও জিনিসটা সেরকম। আপনি যতটুকু না মনে করছেন যে টেকনিক্যাল নন টেকনিক্যাল অনেক ধরনের লুপ হোলস, অনেক ধরনের ব্যারিয়ার্স, এটা আসলে থট প্রসেসে বেশি, আসলে ইন রিয়ালিটি খুবই কম। কারণ ইন রিয়ালিটি দেখা যায় যে যেটা আপনারা চেষ্টা করছেন, যেটা করতে চান, ওটা করে ফেলতে পারবেন যদি আপনাদের ওই ইচ্ছাটা থাকে, ওই প্যাশনটা থাকে। সো এগেন এবার আমরা কোয়ালিটিতে আসি যে কি কি লাগবে। প্রথমে আমি বলে দিই যে লিডারশিপ এবং এক্সিকিউশন। লিডারশিপ বলতে এই বোঝাচ্ছে না যে আপনার সিনিয়র পোস্টে যাওয়ার পরে করতে হবে, তা না।
আপনি যে যে রোলেই আছেন, সেটা আপনি এক্সিকিউটিভ লেভেলে হন কিংবা ম্যানেজার লেভেলে, সিনিয়র ম্যানেজার লেভেল, যে লেভেলেই হন না কেন, আপনার মধ্যে একটা লিড করার টেন্ডেন্সি থাকবে। তার মানে কিন্তু এই না যে আপনি বাকিদেরকে শাসিয়ে কথা বলবেন, তাদেরকে দিয়ে কাজ করানো, এরকম কিন্তু না। একটা ট্রু লিডার হলো কি তারাই যারা সবাইকে নিয়ে কাজ করে একটা কমন গোল অ্যাচিভ করার জন্য। সো আপনার ওটাই করতে হবে, সবগুলো টিমসদেরকে নিয়ে আমরা একটা কমন গোল অ্যাচিভ করবো, সেটা কোম্পানির গোল হোক, নিজের ব্যবসার গোল হোক, এই জিনিসটা। টেকনিক্যাল নলেজ বলতে আমরা কি বুঝছি? এখানে টেকনিক্যাল নলেজ বলতে আমরা জানি, খুবই সুবিধা হবে আপনাদের জন্য, ফিউচারে আপনাদের প্রবলেম হবে না। ফর এক্সাম্পল, টেকনিক্যাল নলেজ আপনি যে যে ইন্ডাস্ট্রিতে আছেন, আমি যদি এখন টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির কথা বলি, আমি আগে থেকে একটু পড়াশোনা করে নিয়েছি বা ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে নিয়েছি যে কি হতে পারে। বাট এত কিছু তো আসলে বোঝা যায় না। তো চাকরিতে ঢোকার পরে আমি বুঝে নিলাম যে আমার এই কোম্পানিতে টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো কি আছে। আমার কিন্তু প্রত্যেকটা পারতে হবে না, এটা কিন্তু অলওয়েজ মনে রাখবেন। আপনার কিন্তু সবকিছু পারা লাগবে না, বাট আপনি জেনে রাখলেন যে এই জিনিসটা আছে। সো ফর এক্সাম্পল, টেকনিক্যাল নলেজ বলতে দুটা জিনিস। এক হলো গিয়ে আপনার কোম্পানিতে টেকনিক্যাল জিনিসগুলো কি চলছে, কিভাবে চলছে, এই জিনিসটাই হালকা পাতলা আপনার যদি জ্ঞান থাকে খুবই ভালো হয় আপনার জন্য। জাস্ট বুঝতে যে আচ্ছা এই জিনিসটা এক্সিস্ট করে, নট নেসেসারি যে আপনার ওটা নিয়ে কোনো কাজ করতে হবে, জাস্ট এক্সিস্ট করে। সো ফর এক্সাম্পল, আমি জানি যে টেলিকমিউনিকেশনসে বিভিন্ন রেডিও ওয়েভস নিয়ে কাজ করা হয়, বিভিন্ন টাওয়ার্স নিয়ে কাজ করা হয়, ওখানে সিগন্যাল স্ট্রেংথ নিয়ে কাজ করা হয়। বাট আমি কিন্তু এই জিনিসটা নিয়ে কাজ করি না এবং আমি বুঝতে পারছি না, ভিতরে যে যে দেখাও লাগছে না আমার, রাইট? বাট আমি জানি যে বেসিক্সটা কি হতে পারে, এটাই। সেকেন্ডলি, এবার আমি বলি নিজের জন্য যে টেকনিক্যাল স্কিলস গুলো থাকা উচিত, সেটা আমি সফটওয়্যার টুলস হিসাবে একটু বলে দিতে চাই। নাম্বার ওয়ান হলো গিয়ে এক্সেলে। আস্তে আস্তে আপনারা আপনাদের যারা যারা ইউনিভার্সিটি লেভেলে আছেন, পড়াশোনা লেভেলে আছেন, আস্তে আস্তে পারদর্শী জিনিসটা আসলে সবখানে কাজে লাগে। রেগুলার বেসিসে চাকরিতে অলরেডি আপনাদের মধ্যে যারা চাকরিতে আছেন, আপনাদের দেখবেন এক্সেলটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আরেকটা জিনিস হলো গিয়ে পাওয়ার পয়েন্ট, বা আজকাল আসলে অনেক ধরনের প্রেজেন্টেশন মিডিয়ামস আছে। সো প্রেজেন্টেশন রেডি করা যে কোনো প্ল্যাটফর্মে, সেটা পাওয়ার পয়েন্টে সাধারণত বেশি করা হয়। এই দুটো জিনিস যদি আপনারা করতে পারেন রেগুলার বেসিসে, আপনাদের জন্য খুবই সুবিধা হবে। সো এই দুটো গেল সিম্পল লেভেলে। এরপর আমরা আসি আরেকটু যদি অ্যাডভান্স লেভেলে, আপনাদের ইচ্ছা আপনারা যেতে চান, নট নেসেসারি যেটা আপনাদের জানা লাগবে। আবারও বলছি, যেটা কিন্তু মাস্ট না। এটা অনলি ইফ আপনারা চান এই এডিশনাল টেকনিক্যাল নলেজ। যেমন কিছু বেসিক্স অফ এসকিউএল অথবা পাইথন আপনারা চাইলে শিখে রাখতে পারেন, অথবা চাকরিতে ঢোকার পরে আস্তে আস্তে শিখতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় ওই লাইনের কাজ করার। আমি অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার, আমার কিন্তু দরকার পড়ে না, এসকিউএল নিয়ে খুব একটা কাজ করা লাগে না, পাইথন দিয়েও লাগে না। তবে আমি নিজেই ইন্টারেস্টেড ইন এসকিউএল শেখা, ফিউচারে যদি আমার কখনো কাজে লাগে, এর জন্য আমি শিখতে চাই। এই জিনিসটা এরকম। সো দ্যাট ইজ দ্য টেকনিক্যাল পার্ট অফ ইট। এবার আমরা আসি বিজনেস। সো বিজনেসের আমাদের পুরো ব্যবসায়ের যে নলেজটা, এগেন আমি বললাম যে আপনি হয়তো প্রোডাক্টের লঞ্চের খুব একটা ছোট কাজেই আছেন, কিন্তু আপনার পুরো ব্যবসা নিয়ে একটা নলেজ আছে, খুবই জরুরি। হয়তো আপনি সে কাস্টমার কেয়ারে কাজ করেন, কিন্তু আপনি জানেন যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার একটা যদি তেলের কোম্পানি থাকে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিভাবে জিনিসটা প্রসেস করে বানানো হচ্ছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, এই জিনিসটা আপনি যদি জাস্ট জানেন, আপনি অনেক মানুষের সাথে মিশছেন, কথা বলছেন, আপনি জাস্ট প্রসেসটা জানেন, আপনার কিন্তু সেখানে অনেক অপরচুনিটি আছে টু মানে আন্ডারস্ট্যান্ড অনেক অর টক অ্যাবাউট দ্য বিজনেস। আপনার কিন্তু বিভিন্ন মানুষের সাথে কথা বলা লাগে। সো আপনি আপনার ডিপার্টমেন্টে যদি সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের আইডিয়াটা নিয়ে নেন যে কি করা লাগে কাজ, আপনার কিন্তু কাজটা দেখা লাগছে না, কিন্তু তারা আসলে ওখানে করছেটা কি, কি ইমপ্লিমেন্ট করছে, এটা জেনে রাখলেই অনেকটুকু বোঝা যায়। ফাইনালি হলো কি আপনি ইন্ডাস্ট্রি আপু, যে আহ, ইন্ডাস্ট্রিতে। জি। তাসমি আপু, জি, সরি আপু, একটু ইন্টারাপ্ট করার জন্য। আমাদের হচ্ছে যে আজকের ওয়েবিনারে সেলস টিম থেকে আমাদের সালে ভাইয়া আছেন, তিনি হচ্ছে পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে একটু কথা বলবেন। 1 মিনিট। ইয়েস, অফ কোর্স। আমি তাহলে থ্যাংক একটু ইউ আপু।
জি অবশ্যই আপু। এটা জি থ্যাংক ইউ। আহ, হ্যাঁ, অফ করছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে আমি একটু বলছি যে আমাদের হচ্ছে যে সেলস টিমের যিনি আছেন তিনিও আজকে ওয়েবিনারে আছেন, তার নাম হচ্ছে সালে ভাইয়া। তো তিনি আপনাদের উদ্দেশ্যে একটু কিছু কথা বলবেন। সালে ভাইয়া, আপনাকে একটু ফ্লোর দিচ্ছি। সালে ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো, সালে ভাইয়া শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, জামালু ভাই। জি শোনা যাচ্ছে ভাইয়া, বলতে পারেন। থ্যাংক ইউ জামালু ভাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ তাসমিয়া আপু এত ভালো করে একটা ওয়েবিনার কন্ট্যাক্ট করার জন্য। আমি ফার্স্টে আমার পরিচয় দিই। আমার নাম সালে। আমি ইন্টারেক্টিভ কেয়ারসে ক্যারিয়ার কনসালটেন্ট হিসেবে আছি রাইট নাও। এই যে আজকের ওয়েবিনারটা, এই ওয়েবিনারের উপর বেস করে, এই টপিকের উপর বেস করে আমাদের একটা প্রিমিয়াম পেইড কোর্স আছে। 6 মাসের স্টাডি প্ল্যানে সাজানো একটা কোর্স। প্রত্যেক সপ্তাহে 2টা লাইভ ক্লাস হয়ে থাকে আর হবে আর কি। আর প্রত্যেক দিন 2বার করে সলভ ক্লাস বা সাপোর্ট ক্লাস হবে। সো আমাদের এই যে প্রিমিয়াম পেইড কোর্সটা, এই কোর্সটাতে লিড ইনস্ট্রাক্টর হিসেবে তাসমিয়া আপু তো থাকবেনই। সাথে হচ্ছে যে সিয়াম শাহিদ নূর ভাইয়া থাকবেন এবং কাজী সাজিদুল হাসান ভাইয়া থাকবেন। প্রত্যেক সপ্তাহে লাইভ ক্লাসগুলো ওনারা নেবেন আর প্রত্যেকদিন 2বার করে সাপোর্ট ক্লাস আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর শাকিব খান ভাইয়া নেবেন। সো আপনাদের যদি এই কোর্স নিয়ে কোনো কোয়েরি থাকে, এই কোর্সটাতে আমাকে জানাবেন। আমি চ্যাট বক্সে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর যদি স্পেশাল ডিসকাউন্ট লাগে তাও অবশ্যই জানাবেন। তাছাড়া এই কোর্সটা নিয়ে যদি একটু ইন শর্টে বলি, সেই ক্ষেত্রে আহ, আমাদের এই যে কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে, এই কোর্সটাতে ইনশাল্লাহ আপনি যদি এই কোর্সটা কমপ্লিটলি করেন, হোপফুলি এখানে কিছু স্পেশাল ট্রিক্স এবং স্পেশাল টুলস এর ইউজ জানতে পারবেন, যেটা ইন জেনারেলি আমরা এশিয়ান কান্ট্রিগুলোতে ইউজ করি না। আপনি যখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে রিমোট জব করবেন বা আমাদের দেশেও আস্তে আস্তে ট্রেন্ডি ব্যাপারগুলো চলে আসবে। সো এগুলো ইনশাল্লাহ শিখতে পারবেন এই কোর্সে। আর আফটার কমপ্লিটিং দ্য কোর্স আপনি ইনশাল্লাহ লোকাল জব বা ফ্রিল্যান্সিং অর ইন্টারন্যাশনালি যদি রিমোট জব করতে চান, ইনশাল্লাহ এন্ট্রি লেভেলের একটা জব আপনি ম্যানেজ করতে পারবেন বা অ্যাপ্লিকেবল হবেন আপনি। সো এই ছিল আফটার অল কোর্স নিয়ে ইন শর্টে। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে কোর্স নিয়ে, অবশ্যই আমাকে নক দিবেন। আমি কমেন্ট বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখছি। আর থ্যাংক ইউ সো মাচ আপু, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। জামাল ভাই আপনি প্লিজ কন্টিনিউ করেন। জি ঠিক আছে, অনেক ধন্যবাদ সালে ভাইয়া কথা বলার জন্য। ঠিক আছে আপু, আমি তাহলে হচ্ছে আপনাকে আবারও ফ্লোরটা দিয়ে দিচ্ছি, আপনি কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ আপু। জি, থ্যাংক ইউ। আমার স্ক্রিনটা দেখা গেলে একটু বলবেন প্লিজ। জি আপু, দেখা ওকে। যাচ্ছে। জি, সো আমি যেটা বলছিলাম যে কোয়ালিটির কথা, যেটার জন্য আসলে এই কোয়ালিটিগুলো আপনাদের থাকলে এগেন আপনাদের কিন্তু দরকার পড়ছে না যে টেকনিক্যাল কিংবা নন টেকনিক্যাল ওই প্রশ্নটিই উঠে আসছে না। এখানে আপনার আসলে অ্যাজ আ পার্সন আপনার যে যে কোয়ালিটি থাকা দরকার ওই জিনিসগুলোর কথা বলা হচ্ছে। এবার আমি আসি যে কিছু জিনিস
চারটা জিনিসের কথা আমি আবার বলবো, যে জিনিসগুলো হয়তো আপনার রেগুলার বেসিসে দরকার পড়তে পারে যখন আপনি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করবেন। এক নাম্বার হলো গিয়ে প্রেজেন্টেশন স্কিলস। এখন অনেকে অলরেডি ভয় পাচ্ছেন হয়তো, যে প্রেজেন্টেশন স্কিল বলতে আমরা কি বুঝতেছি, কি ধরনের কথা, মানে কোথায় প্রেজেন্ট করা, শুধুমাত্রই কি ইংলিশে কথা বলে প্রেজেন্ট করা নাকি না, নাকি আমি বাংলায় বলতে পারছি। অনেক ধরনের প্রশ্ন আসে, এই একটা পয়েন্টে অনেক ধরনের প্রশ্ন আসে। তো আমাদের একটা মিসকনসেপশন আছে বা একটা ভুল ধারণা আছে, সেটা হলো যে ধরেন কর্পোরেটে কিংবা অন্যান্য যে কোনো চাকরিতে আমাদের হয়তো ইংলিশটা খুবই ভালো হতে হবে, খুবই ফ্লুয়েন্ট হতে হবে। এখন আমাদের আসলে মাতৃভাষা কিন্তু বাংলা, ইংলিশ না, রাইট? সো আমরা সবাই কিন্তু সেম ফ্লুয়েন্সি থেকে আসবো না। এটাই নর্মাল, এটাই কিন্তু একদমই নর্মাল। আমরা যখন বিভিন্ন কোম্পানিতে কাজ করি, বিভিন্ন বিভিন্ন দেশের মানুষের সাথে অনেক সময় কাজ করা হয়। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের যারা অনেক কলিগস আছেন, যারা হয়তো অন্যান্য দেশ থেকে আসছেন, উনাদেরও যে ইংলিশ খুব ফ্লুয়েন্ট তা না। তবে যতটুকু বোঝানো যায় ওভাবে কথা বলতে পারা যাচ্ছে, তাতেই কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কিন্তু মেজরিটি অফ আমাদের কলিগস আমরা সবাই বাংলা ভাষী, বাংলায় কথা বলি। তো আমাদের কিন্তু আসলে বাংলায় আমাদের নিজের মনের ভাবটা প্রকাশের কথা, যে ছোটবেলায় শিখেছিলাম বাংলা দ্বিতীয় পত্রে, যে মনের ভাব প্রকাশের একটি আহ, ব্যাপার নিয়ে আমরা বলেছিলাম। তো এই জিনিসটা হলো কি, যে বাংলায় নিজের ভাষায়ও আপনি যদি আপনার কি দরকার, কি ধরনের কাজ করতে চাচ্ছেন, কি ধরনের প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছেন, এটা আপনি আপনার স্টেক হোল্ডারকে বোঝাতে পারেন, দ্যাট ইজ এনাফ। এর থেকে বেশি লাগছে না। আপনাদের যদি মনে হয় যে আপনাদের কোম্পানিতে বা যেখানে কাজ করছেন, কিংবা আপনি যদি একটা ব্যবসায়ী হন, আপনার অনেক বিদেশি ক্লায়েন্টের সাথে বা বিদেশি স্টেক হোল্ডারের সাথে কাজ করা লাগছে, তখন হয়তো আপনাদের ইংরেজি লাগছে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনারা যতটুকু বোধগম্য হয় এরকম ইংরেজি পারফেক্টলি ফাইন। এমন না যে খুব ফ্লুয়েন্ট হতে হবে। আবার আপনার কাছে যদি মনে হয় যে আপনি এটা থেকে বেটার করতে চান, আপনি ডেফিনেটলি এভরিডে, প্রত্যেকটা মানুষ ডেভেলপ করছে নিজেকে, ইমপ্রুভমেন্টের এরিয়া অলওয়েজ আছে সেখানে, রাইট? সো এটা আরেকটা। এখন আমরা যখন প্রেজেন্টেশনের কথা বলছি, এখানে আসলে আমরা বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারের সাথে কাজ করি, বিভিন্ন ধরনের টিমের সাথে কাজ করি। প্রত্যেক জায়গায় গিয়ে কিন্তু আমাকে বোঝানো লাগছে যে আমার আসলে অবজেক্টিভটা কি, আমি কি করতে চাচ্ছি, কিভাবে মার্কেটে নিতে চাচ্ছি, আইডিয়াটা কিভাবে আসছে, এই জিনিসগুলো। আপনার আবার অনেক সময় কি করতে হচ্ছে, আপনার নিজের টিমের মাঝে আপনাকে এক্সপ্লেনেশন দেওয়া লাগছে, সেটাও এক ধরনের প্রেজেন্টেশন। সো নিজে কমিউনিকেট করাটা, এই জিনিসটা হলো কি ইম্পর্টেন্ট। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে, আপু আমি তো ইন্ট্রোভার্ট, আমি কি তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট ম্যানেজার হতে পারবো না? So, এখানেও আরেকটা ভুল ধারণা আছে যে শুধু এক্সট্রোভার্টরাই যে প্রোডাক্ট ম্যানেজার হতে পারে, এরকম না। আমি যেরকম মাইসেলফ, আমি কিন্তু ছোটবেলা থেকে আমি ইন্ট্রোভার্ট। আমি কিন্তু অনেক পরে আমার ইউনিভার্সিটিতে এসে আমি আসলে অনেক ওপেন আপ হয়েছি, মেশা শুরু করেছি খুব মানুষের সাথে কথাবার্তা। এর আগে কিন্তু আমি নিজেও চুপচাপ ছিলাম, তাই না? সো আপনার কিন্তু এমন না আপনার যে এক্সট্রোভার্ট হয়ে যেতে হবে, আপনার পার্সোনালিটি বদলে ফেলতে হবে, এমন কিছু না। আপনার শুধুমাত্র এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে যে আপনি আপনার যে প্ল্যানটা, আপনার যে আইডিয়াটা, এটা নিয়ে আরেকটা মানুষকে আপনি বোঝাতে পারছেন কিনা, এটাতেই এনাফ হবে। এর থেকে বেশি কিছু না। সো ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, এই জিনিসগুলো আসলে কোনো ধরনেরই ব্যারিয়ার না। সবকিছুই হলো গিয়ে আপনার ইচ্ছার উপরে এবং আপনার প্র্যাকটিসের উপরে, দুটোই হলো গিয়ে ইচ্ছা এবং প্র্যাকটিস। এবার আসি আমরা যে এমপ্যাথি। এখন এমপ্যাথিটা আমরা দুই ক্ষেত্রে বলবো। এমপ্যাথি বলতে বোঝাচ্ছি যে অন্যের কথা চিন্তা করা, অন্যের কথাটা ভাবা, অন্যের পার্টটুকু বোঝা। সেখানে কি বুঝতে যাচ্ছি, আমরা দুটা জিনিস বুঝবো। এক হলো গিয়ে আমি অ্যাজ আ বিজনেস অথবা অ্যাজ আ কোম্পানি আমার কাস্টমার কি চাচ্ছে এটা বোঝা, দ্যাট ইজ ওয়ান। আবার আমি অ্যাজ আ কোম্পানি রিসোর্স আমার বুঝতে হবে আমার সাথে আমার অন্যান্য টিম মেম্বার, কিংবা আমার অন্যান্য মানে অন্যান্য টিমের মানুষজন যারা আমার ডিপার্টমেন্টের না, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষজন, ওনাদের মধ্যেও কিন্তু কিছুটা আম, তাদের থট প্রসেস থাকবে, পয়েন্ট অফ ভিউ থাকবে। সো তাদেরটাও যাতে আমরা সহনশীলতার সাথে আমরা জিনিসটা একসেপ্ট করি, শুনি কথাগুলো। একদমই নিজের কথাটা বলবো এবং আমারটাই হবে এরকম চিন্তা করা যাবে না।
আমাদের কিন্তু অন্যের পার্টটুকু শুনতে হবে, অন্যের প্রবলেমটাও সলভ করতে হবে। সো এই প্রবলেম সলভিং টেন্ডেন্সি, এই মেন্টালিটিটা আমাদের সবারই থাকা লাগবে। এরপরে আসি আমরা যে ন্যারেট করা, ন্যারেটিভ সেন্স মানে কি, আমি যখন কমিউনিকেট করছি আমার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা আমি কিভাবে আমার মান মানে আমার স্টেক হোল্ডারদের কাছে কিংবা আমার অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছি। আমার অডিয়েন্স হতে পারে অন্যান্য টিম মেম্বার্স, হতে পারে অন্যান্য ডিপার্টমেন্ট মেম্বার্স, অথবা হতে পারে আমার কাস্টমার্স। সো আমি আরেকটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমি ধরুন আমি একটা ট্রাভেল এজেন্সিতে যদি কাজ করি, এবং সেই ট্রাভেল এজেন্সিতে হয়তো আমি একটা ক্যাম্পেইন লঞ্চ করব, সামনে হয়তো ভ্যালেন্টাইন্স ডের জন্য ক্যাম্পেইন লঞ্চ করব। এখন আম, আমি আমার টিমকে গিয়ে বলে আসলাম, আমি হয়তো আমার ব্র্যান্ড টিমকে গিয়ে বলে আসলাম যে হ্যাঁ, আমি এই ক্যাম্পেইনটা লঞ্চ করছি, এটার জন্য একটা আমার অ্যাডভার্টাইজমেন্ট লাগবে, যেখানের মধ্যে একটা প্লেনে করে একজন মানুষ খুশি হয়ে যাচ্ছে, গিয়ে ওরা একটা ডেস্টিনেশনে নামবে, নামার পরেই তারা এটা 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 পাবে। এই জিনিসটা বলে আমি বের হয়ে চলে আসলাম। এতে কি বোঝা গেল যে আসলে আমি কি চাচ্ছি? আসলে এটা তো খুবই ভেগ কথাবার্তা যে হ্যাঁ এটা হবে, ওটা হবে, ওটা হবে। কিন্তু বাচ্চা একটা কার্টুন ড্র করেও দিয়ে দিতে পারে, রাইট? বোঝা যাচ্ছে না। আমার জিনিসটাকে ন্যারেট করতে হবে, যে আমি কেন, ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে যে কিসের জন্য যাচ্ছি। জিনিসটা এরকম হবে, হয়তো 3 পার্টে হতে পারে যে সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, আমাদের কারেন্ট হয়তো সেলস এতটুকু ভলিউমে আছে, আমাদের মনে হয় যে ভ্যালেন্টাইন্স ডে সময় হয়তো আমাদের সেলস আর একটু বাড়তে পারে, সেটার জন্য আমরা ক্যাম্পেইন একটা নামাতে চাচ্ছি। এই ক্যাম্পেইনে আমরা এই কাজ করব, যে কাজগুলোতে আমাদের এটা 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 বেনিফিট হবে। সো টাস্ক এর সাথে টাস্ক বি রিলেটেড। এই ক্যাম্পেইনটা আমাদের কাস্টমারদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ কিছু চাচ্ছি, অথবা ইন্টারঅ্যাক্টিভ না, ইন্টারেস্টিং কিছু অ্যাডস চাচ্ছি। ওই অ্যাডের মধ্যে আমি চাচ্ছি কিছু ক্যারেক্টার থাকবে, ওনারা একটা ডেস্টিনেশনে যাবে, এভাবে করে একটা জিনিস বোঝানো হোক, রাইট? সো দেখেন, প্রথমে আমি যেটা বললাম ঠাস 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 কিছু জিনিস বলেছি। সেকেন্ড যেটাতে বললাম ওখানে একটু কনটেক্সট দিয়ে একটু বিল্ড করেছি, হয়তো মাত্র যেহেতু বিল্ড করেছি স্টোরিটা এত ভালো হচ্ছে না, তবে আপনারা আইডিয়াটা বুঝেছেন যে থট প্রসেসটা এরকম হতে হবে যাতে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কি করতে চাচ্ছেন এটা এস্টাবলিশ করতে পারেন। ফোর্থ পয়েন্টে আসি আমরা, ব্রেইন স্টর্মিং, যেখানের মধ্যে আসলে মেইন জিনিস বোঝানো হচ্ছে যে ইনোভেশন থাকা, রিসার্চ করে প্রথমত বোঝা বের করা যে আপনাদের আগে কি হয়েছিল, আগে কোনো কিছু যদি ফেল করে সেটা কেন কাজ করেনি, সামনে আমরা কি করতে চাই সেটা নিয়ে রিসার্চ করা, ব্রেইন স্টর্ম করা, বিভিন্ন আইডিয়া বের করা, নতুন নতুন আইডিয়া করা কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট। কারণ এখানে আমার এভরিডে আমার নতুন কিছু করা লাগবেই, তাছাড়া আমি কিন্তু আসলে কাস্টমারের কাছে নতুন কিছু নিয়ে যেতে পারছি না। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং এটাকে আমি যদি একটু সামারাইজ করি, যে যেভাবে এতক্ষণ বললাম যে আমার কমিউনিকেশন, আমি যদি 100% ধরি, কমিউনিকেশনটাই কিন্তু 40% একটা প্রোডাক্ট ম্যানেজারের জন্য। সেখানে আমি কতটুকু ভালো করে কমিউনিকেট করতে পারছি, কত ভালো করে কথা বলে আমি বুঝিয়ে নিতে পারছি আমার কাজগুলো, সেটা হলো গিয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট। এখানে যখন 20% ইঞ্জিনিয়ারিং বলতে কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হিসেবে বুঝাচ্ছি না। এটা আপনার কিন্তু একটু বুঝতে হবে যে এখানে ইঞ্জিনিয়ারিং বলতে বোঝানো হচ্ছে যে আমি ফিচার গুলা নিয়ে আমি কি চাচ্ছি এটা বোঝা, কিভাবে আমি আসলে কোন টিমের সাথে কোন টেকনিক্যাল অ্যাসপেক্টে কাজ করব, কথা বলবো, আমার একটা অ্যাপ যদি ডেভেলপ করি ওখানে আমি কি কি ফিচার চাচ্ছি ওটা টিমকে বোঝানো। সেখান থেকে আসছে আমার ডিজাইনিং পার্ট, যে আমার কিন্তু অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার আমার ডিজাইনার হওয়া লাগবে না, তবে আমার একটা আইডিয়া থাকা উচিত মোটামুটি, যে আমি যদি একটা ডিজাইন দেখতে চাই, একটা আউটলুক দেখতে চাই অফ আ প্রোডাক্ট, সেটা কিরকম হতে পারে, একটা কাস্টমারের জন্য ওটা কিভাবে সুবিধা হতে পারে। তারপর আমাদের বিজনেস অ্যাকিউমেন্টটা আরো 20%, যেখানের মধ্যে আমি আমার ব্যবসাটা কত ভালো বুঝি, এবং ব্যবসাটা বুঝে আমার কাস্টমারের পেইন পয়েন্ট বুঝে কাস্টমার পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে দিয়ে তাদের আরো পেইন পয়েন্ট আইডেন্টিফাই করা, সেগুলো সলভ করা, ইমপ্রুভ করা, ওভারঅল এই জিনিসগুলো বুঝি। সো এই 100%-এর চাঙ্কে কমিউনিকেশনটা দেখা যাচ্ছে মেইন হয়ে দাঁড়াচ্ছে। সো এগেন এই কমিউনিকেশনের জন্য কিন্তু আপনার টেকনিক্যাল নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আবার আসছে না, এখানে আবার ব্যাপারটা হয়ে যাচ্ছে পুরোপুরি যে আপনি জিনিসটা কতটুকু ভালো করে বোঝাতে পারছেন।
কিছু টুলস অ্যান্ড সফটওয়্যারস এর কথা প্রথমে বলেছিলাম, সো এখন আমি আরো কিছু আপনাদেরকে একটু বলে দিই। সেটা খুবই সিম্পল জিনিসপাতি। যেরকম আপনাদের অনেকেই যারা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করবেন, আপনাদের বিভিন্ন ধরনের সার্ভে করা লাগতে পারে। সো আপনাদের কোনো কিন্তু টুলস বা সফটওয়্যার ইউজ করতে হবে সার্ভের জন্য তা না, বাট যদি আপনাদের জানা থাকে ওটা ইউজ করতে পারেন। অথবা ফর এক্সাম্পল আমরা যদি খুবই বেসিক সার্ভের জন্য ইউজ করি, গুগল ফর্মসে আমরা বিভিন্ন ধরনের সার্ভে ইউনিভার্সিটিতে থাকলে করে থাকতাম। এই জিনিসটা যেরকম একটা বেসিক এক্সাম্পল। আমাদের প্রোটোটাইপ ডিজাইন করা লাগে, সো প্রোটোটাইপ আবার আপনি ডিজাইন করবেন তা না, বাট এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন টিম করছে, ওটা হয়তো আপনার ব্যাক এন্ড ফোর্থ করে জাস্ট চেক ব্যাক করা লাগছে। আপনার রোড ম্যাপিং করা লাগছে, মানে প্ল্যানিং করা লাগছে যে কখন থেকে শুরু হবে একটা প্রজেক্ট, কোন পর্যন্ত যাবে, এই জিনিসগুলোর একটা ব্যাপার থাকে। কাজগুলো ম্যানেজ করার ব্যাপার থাকে, এবং দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের রিপোর্টিং করি। সেক্ষেত্রে আমাদের কিছু সফটওয়্যার লাইক এক্সেল ইউজ করা লাগে, প্রেজেন্ট করার জন্য পাওয়ার পয়েন্ট ইউজ করা লাগে। আপনি যে যে ইন্ডাস্ট্রিতে আছেন দেখা যাবে ওই ইন্ডাস্ট্রিতে এক একটা সফটওয়্যার টুলস ইউজ করা হয়, ওই টুলসগুলো হয়তো আপনার ব্যবহার করা লাগছে। এটা ডিপেন্ড করবে যে কিরকম কি হয় না হয়। যেরকম মিক্স প্যানেল একটা টুল, আপনি আপনার ডিজিটাল প্রেজেন্সটা নিয়ে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন মিক্স প্যানেল টুলটাতে। ইন্টারেস্টিং ব্যাপার হলো গিয়ে যে আমাদের কোর্সে কিন্তু থ্রু আউট এই টুলস এন্ড সফটওয়্যার নিয়ে অনেক কথাবার্তা বলা হবে। এখানের মধ্যে কিছু ট্রেনিংসও দেওয়া হবে। ফর এক্সাম্পল মিক্স প্যানেল যেরকম একটা, এটা নিয়ে একটা ক্লাস নেওয়া হবে। এরকম আরো বেশ কিছু টুলস এন্ড টেকনিক্স নিয়ে কথা বলা হবে, ইন্টারভিউ টেকনিক্স নিয়ে কথা বলা হবে। সো ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং ইনশাল্লাহ। সো ওভারঅল আমি যদি এখন সবকিছু আপনাদেরকে, আসলে অনেক কিছু বলা হয়েছে, এখন যদি সবকিছুকে আমি একটু সামারাইজ করি, যে আমাদের প্রোডাক্ট ম্যানেজার হিসাবে আমাদের স্ট্র্যাটেজি বিল্ড করা লাগে, গোলস ঠিক করা লাগে, বিভিন্ন ধরনের স্প্রিন্টস এন্ড রিলিজের কাজ করা লাগে, রোড ম্যাপ বিল্ড করা লাগে, সবকিছু করে আমি একটা ফাইনাল প্রোডাক্ট আমার কাস্টমারের কাছে নিয়ে যাই। এই সবকিছু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই করার প্রসেসটাই প্রোডাক্ট ম্যানেজমেন্ট। এবং আপনি যদি এটা করেন তাহলে আপনি একটা প্রোডাক্ট ম্যানেজার। এবং আপনার এগুলো করার জন্য কোনো দরকার নেই যে আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হতে হবে, আপনার দরকার নেই আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ডেরই হতে হবে, আপনার দরকার নেই যে আপনার বোথ বিজনেস অ্যান্ড টেকনিক্যালের ডুয়াল মেজর বা ডুয়াল মাস্টার এরকম কিছু করতে হবে, এমন কিছুই না। আপনার এগুলো প্রত্যেকটা জিনিস আপনার একদমই শিখে ফেলা খুবই সহজ, যদি আপনার ইন্টারেস্ট থাকে এই লাইন অফ ওয়ার্কে থাকার বা সামনে ফিউচারে ক্যারিয়ার করার। সো আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার বন্ধ করব। বন্ধ করে আমি এখন চাইবো যে অনেকক্ষণ আমি বলেছি, এবার আমি আপনাদের থেকে শুনতে চাই কিংবা আপনাদের কিছু প্রশ্ন নিতে চাই, যাতে আমি বুঝতে পারি যে আহ, আপনারা আমার কথাবার্তা বুঝেছেন কিনা, এবং আপনাদেরকে অন্য কোনো সলিউশন আমি দিতে পারি কিনা, সেটা আপনাদের ক্যারিয়ারের জন্য হোক কিংবা স্টাডি ডিসিশনস এর জন্য হোক, বিভিন্ন কিছু। তো প্রথমেই আমি যেটা করব, আমি আপনাদের চ্যাট বক্সে চলে যাই, চ্যাট বক্সে একটু দেখি যে কিছু আছে নাকি প্রশ্ন। আচ্ছা, একজন আমাকে জিজ্ঞেস করেছে আমি কোন ইউনিভার্সিটির। আমি বিউপির, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ওখান থেকে আমি বিবিএ করেছি মার্কেটিং এ। আচ্ছা, হোয়াট ইজ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এটা একজন জিজ্ঞেস করেছে, এটা অলরেডি আমি শুরুতেই বলে দিয়েছি। একজন বলেছেন আপনি হয়তো লাস্ট পর্যন্ত থাকতে পারবেন না, রেকর্ডিংটা অবশ্যই থাকবে, ইয়েস, ওয়েবসাইটে থাকবে। সিএসসি ডিপার্টমেন্টের রাজিয়া বলেছেন যে সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কি করতে পারবে প্রোডাক্ট ম্যানেজমেন্টে। সো আমি যা যা বলেছি অলরেডি, যা যা বলেছি সেই সব কিছুই কিন্তু একটা বোথ সিএসসি ব্যাকগ্রাউন্ড মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড কিংবা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের সবাই করতে পারবে। সো আপনি যদি অলরেডি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, আপনার জন্য একটা ছোট অ্যাডভান্টেজ হলো কি আপনার অনেক টেকনিক্যাল জিনিস হয়তো ক্যাচ করতে সুবিধা হবে। আপনার হয়তো আলাদা করে বিভিন্ন কোডিং, আমরা যারা আছি অলরেডি ইন দ্য ক্যারিয়ার আছি, যারা এর আগে কোডিং শিখিনি কিংবা স্প্রিন্ট না, এসকিউএল শিখিনি, এই জিনিসগুলো আমার ইচ্ছা যদি হয় করতে পারি, এরকম যেরকম আমার এসকিউএলটা শেখার ইচ্ছা, আপনি হয়তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হলে হয়তো এই জিনিসগুলো অলরেডি শিখে নিয়েছেন। সো এরকম আর কি। বাট দেন এগেন আপনার কিন্তু নেসেসারি না যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হলে আপনার শুধুই টেকনিক্যাল কাজ করতে হবে। অনেক সময় অনেক ইঞ্জিনিয়াররা আমাদের সাথেই আছে, যারা হয়তো ইঞ্জিনিয়ারিং এর যে
ধরাবাঁধা যে অ্যাকচুয়াল ওয়ার্কগুলো ওটাতে হয়তো থাকতে চায় না, হয়তো একটু ডিফারেন্ট কিছুতে। ফর এক্সাম্পল ডক্টরসরা কিন্তু অনেক সময় ডাক্তারি করতে পছন্দ করে না, কিছু কেউ কেউ, অনেকে কিন্তু দেখা যায় ডক্টর না হয়ে উনি একজন ডাক্তার বাট একটা হসপিটালে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে চলে যান। সো ঠিক তেমনি আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন বলে যে আপনার শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর স্পেসিফিক যে ট্রেডিশনাল ওয়ার্ক সেটা করতে হবে তা না, আপনি প্রোডাক্ট ম্যানেজার হিসাবেও কাজ করতে পারেন, আপনার আরো ইন্টারেস্টিং লাগবে বরং ব্যাপারটা। আচ্ছা, এরপরে আমি আর একটু নিচে যাচ্ছি। এনি স্ক্রিনের স্লাইডটা শেয়ার করা যাবে কি না এটা একটা প্রশ্ন এসেছে। এই স্লাইডটা আপনাদের রেকর্ডিং এর মধ্যে আপনারা আসলে পেয়ে যাবেন, পুরাটা থ্রু আউট দ্য রেকর্ডিং আছে। এই স্কিল দিয়ে ফ্রিল্যান্স করা যায় এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগে? একজন বলেছেন আই হ্যাভ নো ডিগ্রি আপু, আমি কি এই কোর্সটা করতে পারবো না কিনা। আচ্ছা, ফার্স্টলি ফ্রিল্যান্সিং এর জন্য ইয়েস, আপনি যদি একটা প্রোডাক্ট ম্যানেজারের ফর এক্সাম্পল অনেক ধরনের এখন কিন্তু রিমোট জবস আছে যেখানে কিন্তু প্রোডাক্ট ম্যানেজার্সরা বিভিন্ন জায়গা থেকেই কাজ করছে। আমি আজকে ঢাকা থেকে বসে কিন্তু আমি আমেরিকার একটা কোম্পানিতে অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার কাজ করতে পারি অ্যাজ আ রিমোট জব। সো আপনার জন্য কিন্তু আসলে ফ্রিল্যান্সিংও করতে পারবেন, আপনার জন্য এই কোর্সটা ইউজফুলও হতে পারে। পুরোপুরি ডিপেন্ড করে আপনি কিভাবে করবেন। এবং তা খালি না, চাকরির জন্য খালি না কিন্তু, আপনি যদি ফ্রিল্যান্সার হন আপনার এটা লাগবে কাজে, আপনি যদি একটা চাকরিতে ঢুকেন সেক্ষেত্রে লাগবে। আপনি চিন্তা করেন আপনি যদি একটা বিজনেস ওনার হয়ে থাকেন, আপনার একটা নিজস্ব ব্যবসা আছে, সেখানেও কিন্তু অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আপনি যদি সিস্টেম্যাটিকলি কাজ করেন আপনার কিন্তু কাজের আউটপুটটা আরো বেটার আসবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এগেন, আপনি যদি চাকরির জগতে ঢুকতে চান, চাকরি জগতে ঢুকতে চাইলে বেসিক যে কোয়ালিফিকেশন লাগে গ্রাজুয়েশনের ওটা এগেন, বাট গ্রাজুয়েশন কোন ব্যাকগ্রাউন্ড থেকে এরকম কিছু না। বাট আপনি যদি বিজনেসের হয়ে থাকেন বা ইঞ্জিনিয়ারিং এর হয়ে থাকেন সেক্ষেত্রে তো ধরেন অলরেডি আপনারা সাধারণত এরকম লাইনে যাওয়া হয়। আর আপনারা যদি আউটসাইড ইঞ্জিনিয়ারিং বা মার্কেটিং এর লাইনে থেকে থাকেন তাও আপনারা কিন্তু যদি ইন্টার্নশিপ করেন অন্য কোথাও বা সে ইন্টারেস্টেড থাকেন, আপনারা কিন্তু ট্রেনি হিসাবে যখন ঢুকবেন সবকিছুই শিখিয়ে দেওয়া হবে। মেইন জিনিস ওই মানে সবকিছু শেষ কথা হলো কি, মেইন জিনিস যে আপনি ইন্টারেস্ট থাকা লাগবে এবং ইন্টারভিউটা ক্র্যাক করতে হবে। এবং ইন্টারভিউ ক্র্যাক করতে পারলে দেখা যাচ্ছে কিন্তু অনেক সময় ব্যাকগ্রাউন্ড কোনো ম্যাটার করে না। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে। আপু, জি, পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে জাস্ট একটু বলছিলাম যে আপনারা কিন্তু চাইলে আনমিউট করেও কোশ্চেন করতে পারবেন, আবার চাইলে চ্যাটেও করতে পারবেন। ইয়েস, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রেকর্ডিংটা কোথায় দেওয়া হবে? রেকর্ডিংটা হচ্ছে আপনাদের যে অ্যাটেন্ডেন্স ফর্মের লিঙ্কটা দেওয়া হয়েছে, কাইন্ডলি সেটা একটু ফিল আপ করবেন। ফিল আপটা করলেই হচ্ছে আপনারা রেকর্ডিংটা পেয়ে যাবেন। আচ্ছা ম্যাম, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, জি, আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছিল ম্যাম, আমি বর্তমান ম্যানেজমেন্ট সাবজেক্টে পড়াশোনা করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আমি বর্তমান হচ্ছে দ্বিতীয় বর্ষের এক্সাম শেষ, মানে শেষ হয়ে গেছে আমাদের। আর জি, পাশাপাশি আমি ফার্স্ট ইয়ারে থাকতেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে ওয়েব ডেভেলপমেন্টটা শিখি, ফ্রন্ট এন্ড। তো বর্তমান ওয়েব ডেভেলপমেন্ট ইনস্ট্রাক্টর হিসেবেই কাজ করছি গভর্নমেন্টের একটা প্রজেক্টে। তো আমার আসলে কোডিং সেক্টরে মানে এই 1 থেকে 2 বছরের ক্যারিয়ারে আর কি আমার মনে হয়েছে আর কি কোডিংটা আমি কন্টিনিউ করতে চাচ্ছি না, কাজেই আমি একটু শিফট করতে চাচ্ছিলাম। তো যেহেতু আমার একাডেমিক পড়াশোনা হচ্ছে ম্যানেজমেন্টে, শুনতে পাচ্ছেন কি ম্যাম? জি, 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 আচ্ছা, যেহেতু আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, বর্তমানে আমি ম্যানেজমেন্টে পড়ছি, আর আমার টেকনিক্যাল কিছু স্কিল আছে, তো আমি অল ওভার আমি এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে একটু আর কি রিসার্চ করি। তো তারপর থেকে আর কি সেশনে জয়েন করা। তো অল ওভার আমি চাচ্ছিলাম, আমার কিছু আইডিয়া আছে যে এই জিনিসগুলো এক্সিকিউট করার জন্য। তো তার জি, আগে, এক্সিকিউট করার আগে আমি আসলে হচ্ছে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে হতে পারে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজার এই টাইপের কোনো রোলে আমি ইন্টার্নশিপ বা হচ্ছে এরকম কি কোনো। হ্যালো, ভাই আপনি কি
কি আহ, শেষ হয়ে গিয়েছে এর প্রশ্ন জন্য কোনো মানে? কোনো ইয়ে আছে আচ্ছা, কিনা, মানে ওকে। প্রশ্নটা কি শেষ হয়েছে ভাই? আপনার কথাটা আর শোনা শুনতে যাচ্ছে না। পাচ্ছেন? জি, এখন আবার পাচ্ছি। So, আপনার লাস্ট পার্টটুকু ছিল যে আপনি ইন্টার্নশিপস এটা নিয়ে লাস্টে জিজ্ঞেস করলেন, রাইট? আতাহার ভাইয়া শুনতে পাচ্ছেন? আতাহার ভাইয়া ভাইয়া, শুনতে পাচ্ছেন? ভাইয়ার মনে হয় সম্ভবত একটু নেট ইস্যুস হচ্ছে। আচ্ছা। আচ্ছা, ভাইয়া সম্ভবত বলতে চাচ্ছিলেন যে তিনি তিনি প্রোডাক্ট সেক্টরে মানে এই ধরনের ইন্টার্নশিপ জি বা জি, এই রিলেটেড জব করতে পারবেন। আচ্ছা। আমি প্রশ্নটার উত্তর দিয়ে দিই। হোপফুলি রেকর্ডিং এ ভাইয়া আবার শুনে নিবেন, ইফ দ্যাটস ওকে। সো প্রথমত ভাইয়া, নাকি আমি উনি আবার জয়েন করার পরে বলবো ভাইয়া, কি কি করব? আপু আচ্ছা, আসসালামু হ্যাঁ, এটাও আলাইকুম, করা আমি যায়, করে আমরা চাইলে ফেলবো। নেক্সট কোশ্চেন গুলোতে যেতে পারি। জি, আসসালামু আলাইকুম। আমি একটু কোশ্চেন করতে চাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর নাইস একটা সেশন নিয়েছেন। আমি আসলে বেসিকলি ব্যাকগ্রাউন্ডটা একটু বলি, তাহলে মোর এক্সাক্ট আসলে বুঝাইতে পারবো হয়তো। আমি বেসিকলি আমার ডিগ্রি ছিল এগ্রিকালচারে, দেন আমি একটা এমএনসি তে সেলসে কাজ করছি, এখন হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্টে কাজ করতেছি। তো জি, আমার যেটা নলেজ আপনাদের এই সেশন থেকে বুঝতে পারতেছি, বা আমার ওভারঅল প্রোডাক্ট ম্যানেজমেন্টের উপরে যেটা এখন কাজ করতে যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, সেটা প্রোডাক্ট ম্যানেজমেন্টে আসলে দেখা যাচ্ছে টপ লাইন বা হচ্ছে বটম লাইন এইগুলা নিয়ে কিন্তু কাজ করতে হয়। আমরা এখানে মানে ইন আউট সবকিছু দেখলাম যে একটা প্রোডাক্টের লঞ্চিং থেকে শুরু করে প্রোডাক্ট লাইফ সাইকেল বা এইগুলা, বাট এই যে টপ লাইন বটম লাইন অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, কখন কি কাজে লাগবে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, তারপরে ইন্টায়ার টিম ম্যানেজমেন্ট, দ্যাট মিনস আমাদের ফিল্ড ফোর্স, হ্যাঁ, এইগুলো আপনাদের যে কোর্স গুলো হবে এইগুলাতে শেখানো হবে কিনা? বিকজ প্রোডাক্ট ম্যানেজমেন্টে খুব ইম্পর্টেন্ট পার্ট আমার কাছে মনে হয়েছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, পাশাপাশি কস্ট ম্যানেজমেন্ট। কারণ বিজনেস ডেফিনেটলি। বা একজন একটা অর্গানাইজেশন কিন্তু পোর্টফোলিওকে কোর বিজনেসের মানে ওই বিজনেসের হার্ট মনে করে, এবং তারা ভালো করলেই টোটাল অর্গানাইজেশন ভালো করে। তো আপনাদের যে কোর্সটা শুরু হচ্ছে, আমি অলরেডি এনরোলিং করছি। আমি মানে আশা মানে জানতে চাচ্ছি যে আসলে আমি যে কথাগুলো বললাম যে আসলে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা আসলে আপনাদের কোর্সে মানে থাকবে কিনা, কস্টিং ম্যানেজমেন্টটা আমরা কিভাবে শিখতে পারি, তারপরে ফিল্ড ফোর্স ম্যানেজমেন্ট থাকতে পারবে কিনা, বা কাস্টমার রিটেনশন অ্যাকুইজিশন প্রোগ্রাম গুলো থাকবে কিনা, এই যে রাইট। ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি গুলা, এইগুলা আমরা আপনাদের কাছ থেকে জানতে পারবো কিনা, এইটাই আমার কোশ্চেন ছিল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া ফর দ্য কোয়েশ্চেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নটার উত্তরটা হলো যে ইয়েস, ফার্স্ট অফ অল আমাদের কোর্সে এখানে তো ধরেন আমি আজকের যেহেতু ওয়েবিনারে একটা টপিক ছিল সেই হিসাবে আমি আসলে আইডিয়াটা দিয়েছি। বাট আমাদের কোর্সটা যেহেতু 62টারও বেশি মডিউলস থাকবে, এখানের মধ্যে কিন্তু আসলে অনেক কিছু কভার করা হবে, যেখানের মধ্যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট এগুলোও থাকবে। এবং ইউ হ্যাভ রাইটলি সেড, স্পেশালি যেহেতু আপনি সেলসে কাজ করেছেন, এটা আমিও এগ্রি করি যে ফিল্ড ফোর্সের আমাদের যে ফিল্ড ফোর্স তাদেরকে ম্যানেজ করা, তাদের ইনসেনটিভ দেওয়া, এবং ওদের টাস্ক ভার্সেস তাদের থেকে আমাদের যে রিটার্নটা আসছে, তাদের বিভিন্ন সময়ে তাদের টার্নওভার হয়, এই ব্যাপারগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে কভার করা হবে থ্রু আউট দ্য কোর্স। কোর্সের একটা আউটলাইন দেখা যাচ্ছে যে আপনাদের শুরুর দিকেও দিয়ে দেওয়া হবে। প্লাস থ্রু আউট আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং ক্লাসেসও থাকবে। সেখানেও আপনাদের যদি এডিশনাল হয়ে থাকে কোনো কোয়েরিজ, ওটাও আপনারা মানে জেনে নিতে পারবেন। যেরকম আমাদের যে ইনস্ট্রাক্টর, আমি বাদে আরো দুজন আছেন, আমাদের তিনজনেরই কি প্রোডাক্ট ম্যানেজমেন্টেই আমাদের এক্সপিরিয়েন্স, বাট আমাদের তিনটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে। সো আমারও যেরকম সেলস এবং ফিল্ড ফোর্স তাদেরকে নিয়ে কাজ করা হয়েছে, তাদের সাথে কাজ করা হয়েছে, আমি কিন্তু এদিকে আমি একটা দিতে পারছি ইনফরমেশন, ভাইয়ারা অন্যখান থেকে আছে ওনারাও দিতে পারবেন, প্লাস আমাদের একটা পুরো মোডালিটি থাকবে। সো সো ইয়েস, আপনারা সবাই হ্যাঁ, আসলে এই থ্রু আউট একটা হ্যালো। 360 ডিগ্রি পাবেন। আপু, আমরা আপনাদের কোর্সটা মানে মানে শুরু হতে যাচ্ছে কবে, মানে টাইমটা যদি জানাতেন প্লিজ। টাইমটা আপনাদেরকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে এটা জানিয়ে দিবে, প্রপার এক্সাক্ট ডেটটা। বাট এমনি উইদিন দ্য এন্ড অফ দিস মান্থ শুরু হয়ে যাওয়ার কথা। আপু থ্যাংক ইউ, কোর্স থ্যাংক শেষ ইউ সো করার মাচ। ডিউরেশন কতদিন, কয় মাস?
62টা মডিউল, সো আমাদের দেখা যাচ্ছে যে উইকলি মাল্টিপল ক্লাসেস হবে। সো অ্যারাউন্ড আপনারা ধরে রাখতে পারেন যে যেহেতু 62টা প্রায় 3 মাসের মতন হয়তো হবে। আপনারা রেকর্ডেড ক্লাসেসও পেয়ে যাবেন, যদি অনেক সময় আপনাদের দেখা যাবে যে অনেকেই চাকরি করছেন বা ক্লাসেস থাকে আপনাদের। তো সেই ক্ষেত্রে লাইভ ক্লাস জয়েন না করতে পারলে সেগুলোর রেকর্ডিংস ওগুলোও থাকবে আপনাদের জন্য। সালামু আলাইকুম আপু, তো একটু প্রি কোয়েশ্চেন ছিল। রেকর্ডেড যদি হয়ে থাকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপু আসছি। প্রি রেকর্ডেড যখন, তখন আমি তো আমার নিজের টাইমে তো আমি 1 মাসে 2 মাসে শেষ করে ফেলতে পারতেছি, ঠিক না? না না, আমাদের কিন্তু ক্লাসেসগুলো মেইনলি লাইভ ক্লাসেস থাকবে। যতগুলো ক্লাস আমরা নিব মেজরিটি অফ হিম উইল বি লাইভ ক্লাস। এরপরে ওই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড হিসাবে থাকবে ফর দোজ যারা জয়েন করতে পারেনি। আর লাইভ ক্লাস ছাড়াও প্রত্যেকটা লাইভ ক্লাসের পরে দেখা যাবে 1-2টো করে আমাদের কিছু সলিউশন ক্লাস বা সলভ ক্লাস থাকবে। লাইভ ক্লাসে দেখা যাবে অনেক ধরনের প্রশ্ন থাকবে, অনেক ধরনের কোয়েরিজ থাকবে। ক্লাসের পরটা রিজলভ হওয়ার পরেও দেখা যায় অনেক সময় এক্সট্রা ক্লাসেস প্রয়োজন হয়, সেক্ষেত্রে তখন আমরা সলিউশন ক্লাসগুলোও নিয়ে নিব। আচ্ছা আর আপু, তাহলে ক্লাসেস গুলো ওভার দ্য স্প্যান অফ 4 মান্থস হবে না? ইয়েস, অ্যারাউন্ড 3.5 মান্থস এরকম হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আপু, আমার জি, একটা আরেকজন। কোশ্চেন এরপরে ছিল। কারো যদি মনে করেন এরপরও আহ, মানে এক্সট্রা টাইম লেগে যায়, সেক্ষেত্রে তাদেরকে কি নেক্সট ব্যাচে জয়েন করতে হবে, নাকি তারা নিজের টাইমে শেষ না না না, করে? আপনি যে ব্যাচে জয়েন করছেন ওই ব্যাচের যত মেটেরিয়ালস আছে সবই কিন্তু আপনি পাবেন। সো আপনার দেখা যাচ্ছে আপনি ফর এক্সাম্পল এই মাসে আমাদের হয়তো, আমি এক্সাম্পল হিসেবে বলছি, ধরুন এই মাসে আপনার 20টা ক্লাস, 20টা ক্লাসের মধ্যে আপনি হয়তো 16টা জয়েন করেছেন, 4টা পারেননি জয়েন করতে, ওই 4টার রেকর্ডিং কিন্তু আপনি পাচ্ছেন। আর তাছাড়া আপনি কিন্তু সলভ ক্লাসগুলো জয়েন করছেন, সো ওটা আছে। ওটা ছাড়া আমরা কিন্তু অলওয়েজ অ্যাভেলেবল আছি, ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকেও ইনস্ট্রাক্টরসও অ্যাভেলেবল থাকবে, আমরাও আছি। যদি আপনাদের কোনো ধরনের কোয়েরি ক্লাসেস, এক্সট্রা ক্লাসেস দরকার পড়ে বা ওয়ান টু ওয়ান আপনাদের যদি কোনো কোয়েরি থেকে থাকে সেক্ষেত্রেও প্রবলেম সলভিং করা হবে। আর এটা দিয়ে ফ্রিল্যান্সিং করার স্কোপ কতটুকু আপু? ফ্রিল্যান্সিং লাইক আই সেড, যে আপনি যদি রিমোট জবস এর কথা বলেন, অনেক সময় দেখা যায় যে রিমোট জবসে এখন কিন্তু অনেক ধরনের রিকোয়ারমেন্টস থাকে। আপনি যদি অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার রিমোট ওয়ার্ক করেন সেক্ষেত্রে পুরো কোর্সটা আপনার জন্য অবভিয়াসলি রেলেভেন্ট। এটা ছাড়া আমাদের কোর্সের মধ্যে আরেকজন ভাইয়া যেটা জিজ্ঞেস করেছেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে, ফাইন্যান্স নিয়ে, কিছু ক্ষেত্রে আমরা কস্ট নিয়ে কথা বলবো, এগুলো নিয়ে কথা বলবো। সো যারা যারা ওই লাইনে কাজ করবে আপনাদের জন্য ওটা জরুরি হবে। এগেন আমরা যদি কমিউনিকেশনের অ্যাসপেক্টে কথা বলি বা টিম ম্যানেজমেন্টের অ্যাসপেক্টে কথা বলি, সেক্ষেত্রে আপনারা যারা যারা ফ্রিল্যান্সিং করবেন ইন টার্মস অফ সে বিভিন্ন প্রজেক্টে কাজ করা, আপনাদের কিন্তু মাল্টিপল মানুষের সাথে কমিউনিকেশন কিংবা বিভিন্ন ধরনের কোলাবোরেশনের কাজের দরকার পড়ে। সো আমরা ওগুলা কিছু জিনিস নিয়ে কথা বলবো। কিছু জায়গায় আমাদের ফ্রিল্যান্সিং টাস্ক আছে যেখানে আমাদের অ্যানালিসিস করে দেওয়া লাগে বিভিন্ন কোম্পানির জন্য। অ্যানালাইসিসের জন্য আমরা বিভিন্ন ধরনের টুলস নিয়ে কথা বলবো, যেরকম মিক্স প্যানেলের কথা বলেছি, ওটা নিয়ে একটা ছোটখাটো টিউটোরিয়াল দেওয়া হবে। এসব ছাড়া আমাদের আপনারা যদি আরো কেস স্টাডিজ এর কথা বলেন ওগুলো নিয়ে কথা বলা হবে। ওই কেস স্টাডির এক্সাম্পল হয়তো আপনাদের নিজেদের লাইফে ইউজ করতে পারবেন। সো ওটা এগেন ফ্রিল্যান্সিং এর বাইরে আমি বলছি, এটা হলো গিয়ে নিজেদের চাকরি জীবন বা অন্য ব্যবসা এগুলোতে লাগতে পারে। আর ফ্রিল্যান্সিং এর জন্য তো আসলে পসিবিলিটিটা এন্ডলেস। সো এখানের মধ্যে আসলে অনেক কিছু করার স্কোপ আছে যেটা হোপফুলি আপনারা এই কোর্স থেকেও পাবেন। আচ্ছা আপু, একটু কোয়েশ্চেন ছিল। জি। আচ্ছা, আমি আসছি হচ্ছে ইউআই ইউএক্স ব্যাকগ্রাউন্ড থেকে। সো সেই ক্ষেত্রে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্টে দেখতেছি কিছু কিছু পার্ট যেগুলো হচ্ছে ইউএক্স এর সাথে রিলেভেন্ট, খুবই রিলেভেন্ট। তো সেই ক্ষেত্রে একদম এই রুট কজটা কি মনে হয় যে, মানে আমি জানতে চাচ্ছি এটা, এই যে ইউএক্স এর যে পড়াশোনাটা আছে সেই জি। টাইপেরই কি পড়াশোনা কি অ্যাকচুয়ালি আমাদের ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্টের মধ্যে দেখানো হবে? আর একটা না। কোশ্চেন। আচ্ছা আচ্ছা। জি জি, বলুন, আরেকটা আরেকটা কোশ্চেন আরেকটা বলুন। কোয়েশ্চেন হচ্ছে, ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট শেখার পরে আমি কোনো জবের জবে গেলাম অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার হিসাবে। তো সেই জি। ক্ষেত্রে আমার কোন টাইপের স্টেক হোল্ডারদের ম্যানেজ করতে হবে, কেমন মানুষদের ম্যানেজ করতে হবে? ওকে। থ্যাংক সো ইউ। যেটা আপনি বললেন যে ইউআই ইউএক্স এর পড়াশোনাটাই আপনার এখানে আবার রিপিট করা লাগবে নাকি না, বা এই টাইপেরই কি আবার ক্লাসেস হচ্ছে নাকি না, ফার্স্টলি আমরা কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো কি কি লাগবে ওগুলোর একটা ওভারঅল
হাই লেভেল ওভারভিউ দিব। এখানে কিন্তু আমরা আবার ভিতরে ঢুকে হাউ ইউ ক্যান ডিজাইন, ইউআই ইউএক্স এক্স্যাক্টলি কিভাবে কাজ করছে, কোডিং কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো কিন্তু এটা আবার কিন্তু ইট উইল বি আ সেপারেট ডিসকাশন, সেপারেট কোর্স অল ইন অল, বিকজ জিনিসটা আবার একটা ডিফারেন্ট এরিয়াতে চলে যাচ্ছে। এখানে আমরা বলবো যে ইউআই ইউএক্স এর কোন স্টেট পর্যন্ত আপনাদের লাগতে পারে এবং ওটার কিছু বেসিক্স যে আপনাদের ইউজ করা লাগতে পারে অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার, এটার একটা কথাবার্তা বলা হবে। আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে এখানের মধ্যে কি টাইপের মানুষের সাথে আপনার কাজ করা লাগতে পারে, উইচ ইজ এসেনশিয়ালি স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট কিংবা কমিউনিকেশন, এই টাইপের জিনিসগুলো। এই জিনিসগুলো কিন্তু মানে বেসিকলি প্রোডাক্ট ম্যানেজারের রোলটা কিন্তু স্টেক হোল্ডারকে ম্যানেজ করা মোস্ট কেসেসে, এবং ওইটার পুরো থ্রু আউট দ্য কোর্স আপনাদেরকে কিভাবে ম্যানেজ করবেন, কি টাইপের মানুষের সাথে মিট করা হবে। যেরকম আমি একটা জিনিস আপনাকে এখানে অ্যান্সার করে দিই, সেটা হলো চ্যাট বক্সে একজন প্রশ্ন করেছিল যে হোয়াট ইজ ডেভেলপার থিক স্কিন। সো থিক স্কিন বলতে আমরা বুঝতে পারছি যে মানুষের কথা গায়ে লাগানো যাবে না, এই টাইপের। সো আপনাদের অনেক সময় অনেক ধরনের ডিফিকাল্ট স্টেক হোল্ডারের সাথে কাজ করা লাগবে। সো কিভাবে ডিফিকাল্ট স্টেক হোল্ডারকে ম্যানেজ করবেন সেটা একটা জিনিস হতে পারে। আরেকটা জিনিস হলো গিয়ে যে অনেক কিছু আছে, আমরা ফর এক্সাম্পল প্রফেশনালিজম দেখানোর জন্য আমরা কিন্তু অনেক সময় অনেক রুড হওয়া যায় না, রাইট? বাট অনেক সময় এমন কিছু মানুষের সাথে কাজ করা লাগে যারা হয়তো আপনার কথা শুনছে না, বুঝছে না, যতটুকু প্রায়োরিটি দেওয়ার কথা করছে না। সো অনেক সময় অনেক শক্ত কথা কিভাবে প্রফেশনালি বলা যায় ওই জিনিসগুলো নিয়েও কিছুটা কথা বলা হবে। সো হোপফুলি আর কি 360 একটা আইডিয়া পেয়ে যাবেন যে টেক, নন টেক, ক্রিটিক্যাল, নন ক্রিটিক্যাল, কি ধরনের কাজ করা লাগতে পারে, কিভাবে করা লাগতে পারে, এই জিনিসটা। আপু আমার একটা কোয়েশ্চেন ছিল। জি আপু আমি হচ্ছে আমার মানে ক্যারিয়ার শুরু করেছিলাম সেলসে, সরি আমি ক্যারিয়ার শুরু করেছিলাম ডকুমেন্টেশনে, তারপর জি সেলসে জয়েন করেছি। বাট আমার লাস্ট ইয়ার আর কি 2024-এ হেলথ ইস্যুস কারণে আর কি আমি জব ছেড়ে দিই। তো জি এখন রিসেন্টলি আমি এই 2024-এর ডিসেম্বরে বাংলাদেশের একটা লিডিং ইলেকট্রনিক ফার্মে আর কি প্রোডাক্ট ডেভেলপার হিসেবে, প্রোডাক্ট ডেভেলপার মানে প্রোডাক্ট ম্যানেজার না, ওইখানে আর কি ইন্টারভিউ দিই। বাট ওখানে হচ্ছে আমাকে বাদ দেওয়া হয় কারণ হচ্ছে আমার বয়সের কারণে, যে আমার বয়সটা আচ্ছা বেশি। তো বাট ওই ওই ইন্টারভিউর পারপাসে স্টাডি করার জন্য আমার মানে আমি অনেক ম্যাটেরিয়াল স্টাডি করেছিলাম প্রোডাক্ট ম্যানেজমেন্টের ব্যাপারে। তো একটা জি ইন্টারেস্ট গ্রো করে। বাট এখন যেহেতু আমার একটা গ্যাপ হয়ে গিয়েছে, অ্যাজ ওয়েল এস আমার ক্যারিয়ারে মানে বেশ এর আগের একটা এক্সপিরিয়েন্স আছে, এখন কি আমার এইখানে নিজেকে ইনভেস্ট করাটা কি মানে ফ্রুটফুল হবে কিনা আমার ক্যারিয়ারের জন্য, এটা একটু জানতে চাচ্ছিলাম। ভাইয়া একটু যদি বলতেন যে আপনি এখন কারেন্টলি জবে আছেন, রাইট বললেন? না না, এখন কোথাও নেই। আচ্ছা, লাস্ট আপনি ছিলেন কতদিন হয়েছে? আপু 2024-এর আর ফার্স্টের দিকে ছেড়েছিলাম আর কি, আচ্ছা ওকে ঠিক আছে। 2023 ডিসেম্বরে। ওকে ওকে ঠিক আছে। সো তাহলে তো বেশি দিন আসলে হয়নি, খুব বেশি দিন হয়নি। 1 ইয়ার আর কি আপু, 1 বছর হয়ে আচ্ছা গেছে। ওই তো 1 ইয়ার। সো একটা জিনিস আমি আপনাকে বলবো, ফার্স্ট অফ অল এটা কোর্সের ক্ষেত্রে না, আমি ইন জেনারেল আপনাকে বলবো, সেটা হলো অনেকে কিন্তু স্টাডি গ্যাপ নেয়, অনেকে ক্যারিয়ার ব্রেক নেয়। আগেকার সময় একটা জিনিস ছিল যে ক্যারিয়ার ব্রেক জিনিসটাকে নেগেটিভলি দেখা হতো, এখন কিন্তু আসলে ওভাবে দেখা হয় না। অফকোর্স এটা বিভিন্ন কোম্পানি টু কোম্পানি এবং কোম্পানির প্রেফারেন্স থাকে যে ধরেন কেউ ক্যারিয়ার গ্যাপ দিবে দিবে না, বাট এই সংখ্যাটা আসলে অনেক কম হয়ে গেছে। সো আপনাকে ফার্স্ট অফ অল বলবো যে আপনার এটা নিয়ে মানে কোনোভাবেই ডিসহার্টেন হবেন না, যে জাস্ট বিকজ একটা জায়গায় আপনাকে এই রিজনে, মানে এই রিজন বলতে আর কি যে যে কারণেই হোক, যে বয়স বা কিংবা কোথাও যদি বলে যে কেন আপনার এত গ্যাপ ছিল, এটা নিয়ে আপনি কখনোই ডিসহার্টেন হবেন না। বিকজ একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন যে অপরচুনিটি কিন্তু আসতে থাকে। সো আমি অলওয়েজ এই ফিলসফিতে বিশ্বাস করি এবং আমি অলওয়েজ এই জিনিসটা আমার জুনিয়রসদেরকে, আমার নিজের ভাই বোনদেরকেও বলি যে, এবং আমি নিজেও এটা করতাম, সেটা হলো গিয়ে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা, এটা কখনোই না থামানো। বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে ভুলে যেতে হবে যে আমি অ্যাপ্লাই করেছিলাম। Do not expect anything from there. If it happens, it was a good thing. If it doesn't happen, it's fine. It was not written for you. That's one.
সেকেন্ডলি আপনি কিন্তু অলওয়েজ মনে রাখবেন যে রিজেকশনের জন্য কিন্তু আমাদের সবার এই জিনিসটা, আমি ইনফ্যাক্ট আমার মডিউলেও আমি একটা পার্টে বলবো যে রিজেকশনের জন্য প্রিপেয়ার্ড হওয়া অলওয়েজ খুবই জরুরি। আমি আমার প্রথম চাকরিতে ল্যান্ড করার আগে আমি আমার থ্রু আউট মাই ইউনিভার্সিটি লাইফ আমি কিন্তু অনেক অনেক ইন্টার্নশিপস এর জন্য আমি ইন্টারভিউ দিয়েছি, যেখানে অনেক জায়গায় আমি ইন্টার্নশিপের জন্য রিজেক্টেড হয়েছি। এতে করে আমার কি হয়েছে, আমি কিন্তু ইউজ টু হয়েছি যে ঠিক আছে, লাইফে অলওয়েজ ইট উইল নট সেড দ্যাট ভাইয়া ডেফিনেটলি আপনি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যদি আপনার বা প্রোডাক্ট ম্যানেজমেন্টে আপনার যেহেতু ইন্টারেস্ট গ্রো করেছে, আমি সাজেস্ট করবো আপনি কিন্তু জিনিসটাকে ট্রাই আউট করে দেখতে পারেন। এটা আপনি এখন চাইলে কোর্স জয়েন করে করতে পারেন বা এমনিতেও পারেন, যেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনি কয়েকটা কোম্পানিতে আপনি হয়তো জবের জন্য ট্রাই করে দেখেন, দেখে আপনি আসলে জিনিসটাতে ঢুকে একটু শুরু করতে পারেন প্রোডাক্ট ম্যানেজমেন্টে কাজ করা, কারণ আপনার কাছে ইন্টারেস্ট গ্রো করবে, আমার আমার ধারণা এটা। কারণ আমি নিজে এখানে কাজ করে দেখেছি যে আমি যখন শুরু করেছি একটা কাজে, আমি কিন্তু এখন 5 বছর পরে সেম ডিপার্টমেন্টে না, আমার কিন্তু 3-4 বার ডিপার্টমেন্ট চেঞ্জ হয়েছে, আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি, জাস্ট বিকজ আমি ওই প্রোডাক্ট ম্যানেজার হিসেবে বিভিন্ন টিমের সাথে কাজ করেছিলাম, সো আইডিয়া অফ অল দ্য ওয়ার্ক আমার ছিল। সো আমি আর কি বলবো যে ইট ইজ নট আ ব্যাড ইনভেস্টমেন্ট ফর ইউ টু ট্রাই আউট প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডেফিনেটলি আপনি করতে পারেন আপনার যদি ইন্টারেস্ট এরিয়া ওখানে থেকে থাকে। অল দ্য বেস্ট টু ইউ। থ্যাংক ইউ হ্যালো সো আপু, মাচ। আমার কিছু কোশ্চেন ছিল আর কি। জি ভাইয়া। হ্যালো জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলুন। আপু, হ্যালো। অ্যাকচুয়ালি এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করতে, জি আপু, হ্যালো শোনা যাচ্ছে কি? হ্যালো জি জি, এখন হ্যাঁ হ্যালো জি যাচ্ছে। ভাই, শোনা যাচ্ছে। আপু, আমার প্রশ্নটা হচ্ছে আপু, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কাজ করতে গেলে আপনার মার্কেটিং এর উপর কি মানে মাস্টার্স থাকাটা কি ম্যান্ডেটরি? হ্যালো না না, ডেফিনেটলি না। এটা এটা মোটেও ম্যান্ডেটরি না। আমি অনেকজনকে চিনি যারা হলো গিয়ে অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাদের কোনো মাস্টার্স ডিগ্রি নেই ফার্স্ট অফ অল, কিংবা মার্কেটিংও না, বিজনেসেরই ডিগ্রি নেই হয়তো। সো এটা কোনো নেসেসারি না যে আপনার মার্কেটিং এর ডিগ্রি হওয়া লাগবে। আচ্ছা আচ্ছা আপু, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে আপু, এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করতে গেলে আপনার কি কি ধরনের হার্ড স্কিল এবং সফট স্কিল থাকাটা মানে খুব জরুরি, যদি আমি এই সেক্টরে কাজ করতে চাই? আচ্ছা, সো হার্ড স্কিল অ্যান্ড সফট স্কিল নিয়ে একটা জিনিস আমি বলেছিলাম, সেটা হলো সফট স্কিলের মধ্যে আমার কমিউনিকেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি বেশি বেশি মানুষের সাথে আপনাদের আসলে মিশতে হবে, কারণ মানে মিশতে হবে বলতে কাজ করা লাগবে আর কি। সো দেখা যাচ্ছে আপনাদের মাল্টিপল টাইপ অফ টিমসের সাথে কাজ করা লাগবে মাল্টিপল রিকোয়ারমেন্ট নিয়ে। সো সফট স্কিল নাম্বার 1 হবে কমিউনিকেশন। সফট স্কিল নাম্বার 2 হবে নেগোসিয়েশন, যেখানে আমি দেখা যাবে আপনি অনেক সময় আপনার অনেক ধরনের এজেন্ডা, আপনার রিকোয়ারমেন্ট নিয়ে যাবেন, অনেক টিমসরা মেনে নিবে, অনেক টিমসরা অ্যাগ্রি করবে না, হয়তো বলবে না আমাদের বাজেট নেই এটা করার আপনার জন্য, এটা আমরা করতে পারবো না। আপনার কনভিন্স করতে হবে। সো নেগোশিয়েট করা এবং কনভিন্স করা, এটা হলো গিয়ে আরেকটা সফট স্কিল যেটা আপনার থাকলে ভালো। আরেকটা জিনিস হলো গিয়ে আমি বলবো, যেটা আমি নোটিস করেছি, যে সবাইকে নিয়ে কাজ করার একটা যে বিহেভিয়ার, এই জিনিসটা থাকা খুবই ভালো। একা একা সাইলো কাজ করা যাবে না, সবাইকে নিয়ে কাজ করে একসাথে গ্রো করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা গেল আমার কিছু সফট স্কিলের কথা। হার্ড স্কিলের মধ্যে পড়ছে যে আমি যেটা বললাম যে এক্সেল এবং পাওয়ার পয়েন্ট কিংবা এনি আদার প্রেজেন্টেশন মিডিয়াম, এই দুইটা জিনিসের যদি আপনি পারদর্শী, যে হাই লেভেল একদম টপ লেভেলে হতে হবে তা না, বাট বেসিকটা যদি করতে পারেন আপনার জন্য ভালো। এই দুইটা জিনিস আপনাকে আসলে অনেক বেশি হেল্প করবে। তাছাড়া আসলে হার্ড স্কিল অনেক ধরনেরই আছে, যেগুলো আপনি সফটওয়্যার শিখা, এটা শিখা, ওটা শিখা, ওগুলা তো শিখতেই পারেন। বাট বেসিক জিনিস যেটা আপনাকে আসলে থাকলে এটাই হেল্প করবে, সেটা হলো গিয়ে এক্সেল, পাওয়ার পয়েন্ট। আচ্ছা আপু, আমি আপু, একটা আমার কোশ্চেন। আরেকটা কোশ্চেন ছিল আর কি, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আপু, এই সেক্টরের জন্য কি হাই সিজিপিএ থাকাটা কি ম্যান্ডেটরি? না, সিজিপি এর ব্যাপারটা আমি একটু বলি। সিজিপি এর ব্যাপারটা হলো গিয়ে আমাদের আহ, একটা জিনিস আপনাদেরকে একটা এক্সাম্পল দিই সবাইকেই, সেটা হলো যে যখন আমরা এসএসসি পরীক্ষা দিই, তখন মনে হয় এসএসসি পরীক্ষার ইয়েটা সবচেয়ে ইম্পর্টেন্ট।
তারপর আমরা এইচএসসি দেই, এইচএসসি রেজাল্টটা তখন হয়ে যায় এসএসসি থেকে বেশি ইম্পর্টেন্ট ইউনিভার্সিটির জন্য। ইউনিভার্সিটিতে দেওয়ার পরে ইউনিভার্সিটির যে সিজিপিএ ওটা হয়ে যায় চাকরির জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন এখানে হয়তো প্রথম চাকরির জন্য ওই সিজিপিএটা অনেক বেশি দেখে কিছু ক্ষেত্রে, সব জায়গায় না। আপনার একটা বেসিক অ্যাভারেজ সিজিপিএ যদি হয় ইটস ফাইন, একটা অ্যাভারেজ সিজিপিএ আমি বলবো রাখা ভালো। কারণ অনেকেই আসলে বলে যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার, একটু তো ম্যাটার করবে। কারণ আপনার দেখা যাচ্ছে অনেকেই স্কিল সেটস নিয়ে আসবে, এখন তখন কারো সিজিপিএ বেশি কারো সিজিপিএ কম, ওটাতে যে খুব বেশি ডিফারেন্স তা না। তবে দেখা যাচ্ছে আজকাল কম্পিটিশন এত বেশি, আপনি মিনিমাম একটা রাখা ভালো। একদম মানে এমন না যে আপনার একদম 4-4 থাকা লাগবে, মিনিমাম একটা সিজিপিএ থাকা ইজ ফাইন। আসসালামু আলাইকুম। আর আম, প্রথম চাকরির পরে আসলে নেক্সট যত চাকরিতে আপনি অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু আগের চাকরির এক্সপিরিয়েন্সটা মোর ইম্পর্টেন্ট দেন ইয়োর সিজিপিএ। সো ফার্স্ট চাকরির জন্য সিজিপিএটা কিছুটা ইম্পর্টেন্ট, বাট নেক্সট সবগুলো চাকরিতে আপনার আগের চাকরির এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট। ধন্যবাদ। আচ্ছা আপু, আমি একটা কোশ্চেন করতাম। জি। আমার কোশ্চেন ছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এটার মধ্যে আপনি মানে কি মিল অথবা অমিল দেখেন, যে না এই জিনিসটা আসলে মেইন ডিফারেন্স? আমি জানি অনেক মিল আছে, কিন্তু তারপর আপনি মিলটা এবং অমিলটা একটু আপনার মতো করে বলবেন। আচ্ছা, তো জিনিসটা হলো গিয়ে খুব বেশি লাইক ইউ সেড যে খুব বেশি যে ডিফারেন্ট তা না। তবে প্রজেক্ট এবং প্রোডাক্ট ইন ইটসেলফ, প্রজেক্ট কিন্তু একটা জিনিসের মাল্টিপল অ্যাসপেক্ট নিয়ে কাজ করা, এবং ওখানের মধ্যে দেখা যাচ্ছে একটা প্রজেক্টে ফর এক্সাম্পল আমি যদি বলি কারো মাইকটা মনে হয় একটু মিউট করা লাগবে, থ্যাংক ইউ। সো ফর এক্সাম্পল একটা প্রজেক্টে দেখা যাচ্ছে অনেক অ্যাসপেক্ট থাকে। তো আমি একটা প্রজেক্ট ম্যানেজার, ফর এক্সাম্পল আমি একটা নতুন শ্যাম্পুর একটা প্রজেক্ট আছে, রাইট? এই প্রজেক্টের মধ্যে কি আছে, এই প্রজেক্টে ব্র্যান্ডিং এর কাজ আছে, এখানের মধ্যে বিভিন্ন ধরনের রিসার্চের কাজ আছে, এটা আছে, বহুত কিছু আছে, রাইট? সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার জন্য ওই পুরা প্রজেক্টের সব স্টেক হোল্ডারদের প্রত্যেকটা কাজ হলো গিয়ে আমার কাজের পার্টের মধ্যে পড়ছে। এখন যখন আমি প্রোডাক্টের কথা বলছি তখন হয়ে যাচ্ছে শুধু ওই শ্যাম্পুটা, তখন হয়ে যাচ্ছে কি আমার ওই শ্যাম্পুটা এফেক্টিভলি আপনার কি বলবো, এফেক্টিভলি আপনার টেস্টিং থেকে শুরু করে ওটা বানানোর পরে ওটা রেজাল্ট এস্টাবলিশ করা, রেজাল্ট পাবলিশ করা করে ওটা মার্কেটে নেওয়ার জন্য কি লাগবে না লাগবে এই জিনিসগুলো নিয়ে যাওয়া, মানে ওটা খুবই বেশি প্রোডাক্ট সেন্ট্রিক হয়ে যায়, মানে ওই জিনিসটা সেন্ট্রিক হয়ে যায়। আর প্রজেক্টটা হয়ে যায় ওভারঅল পুরো জিনিসটার ডেলিভারি সেন্ট্রিক, যে আমি জিনিসটাকে সময় মতন ঠিক মতন ডেলিভার করতে পারলাম না কিনা। সো এখানের মধ্যে ডিফারেন্সটা খুবই কম। আপনি যখন আমরা এটা মডিউলের মধ্যে আরো ডিপে যাব যখন আমরা যাব, কিন্তু যখন আপনি দেখার চেষ্টা করবেন জিনিসটার ডিফারেন্স খুবই মিনিমাল, কিন্তু ডিফারেন্স আছে। আপু আমার জি, একটা কোশ্চেন ছিল। আরেকটা কোশ্চেন করতে চাই। জি। সেটা হচ্ছে আপনাদের একটা উইকে কয়টা করে ক্লাসের কথা বললেন, যেটা বললেন যে 4 মাসের মতো একটা ডিউরেশন, 1 উইকে কয়টা করে ক্লাস পড়বে আর কি, যেহেতু আমার অ্যাভেলেবল অ্যারাউন্ড হওয়ার দরকার আছে। জি, এটা আসলে আপনাকে ক্লাসের ব্রেকডাউনটা ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে বেটার দিতে পারবে, ওটা অ্যাকুরেটটা দিতে পারবে। আমার জানা মতে ইট উইল বি হোপফুলি অ্যারাউন্ড 4 to 5, বাট এটা প্লাস মাইনাস হতে পারে ডিপেন্ডিং অন কোন মাসে হচ্ছে, কারণ সামনে আবার রোজার মাসও যেহেতু আছে, সো ওভাবে করে ব্রেকডাউনটা করে দেওয়া হবে যে রোজার মাসে কয়টা ক্লাস থাকবে, নন রোজার মাসে এটা কয়টা কি ক্লাস আগে থাকবে। দেখা যাবে না, মানে আমাদেরকে যে পাঠানো হয়েছে সেখানে কি আছে কিনা এটা, যে মানে এই এতগুলা ক্লাস আপনাদেরকে দেয়া হবে, বা ওভারঅল কয়টা ক্লাস, এটাও যদি জানতাম আর কি, যে এতগুলা ক্লাস হবে আর কি। আমি আসলে ওইভাবে চেক করা হয় নাই, এই জন্য বুঝতে জানতে পেরেছি, চাচ্ছি। মিনিমাম 62টা হবে থ্রু আউট দ্য 3.5 to 4 months, বাট আপনাদেরকে এটা ব্রেকডাউনটা দিয়ে দেওয়া হবে, ব্রেকডাউনটা ডেফিনেটলি 52, দিয়ে ওকে দেওয়া হবে। 52। 52 না, 62টা মডিউল, সো 62টা মিনিমাম হবে, আরো বেশিও হতে পারে ডিপেন্ডিং অন কোন টাইমে হচ্ছে। যদি সলিউশন ক্লাসেস লাগে আপনাদেরকে পুরো ব্রেকডাউনটা দিয়ে দেওয়া হবে।
জি আপু, আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে, আমাদের এখানে আপনি যেটা বললেন যে আপনি টেলিকমিউনিকেশনে কাজ করছেন, সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডের স্পেসিফিকলি কেউ আছেন কিনা আপনারা, মানে একদম সফটওয়্যার সেন্ট্রিক যদি চিন্তা করি আর কি, এরকম জি কেউ আছেন অলরেডি কিনা? আমাদের একজন ইনস্ট্রাক্টর ভাই অলরেডি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন অলসো। সো আপনাদের আসলে ওগুলাতেও সুবিধা হবে, কারণ আমাদের টেক নন টেক সব ধরনেরই আছে ইনস্ট্রাক্টরস। জি থ্যাংক ইউ আপু, আমার কোশ্চেন শেষ। আচ্ছা আপু, আমি আরেকটা জিনিস প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমাদের জি আসলে এই আজহার ভাইয়া, কোর্সটায় আপনার শেষ করে প্রশ্নটা, থ্যাংক ইউ আপনি জয়েন করেছেন। আমি আপনার প্রশ্নটার উত্তর দিতে চাচ্ছিলাম শেষের দিকে, কারণ আমি আপনি হঠাৎ দেখি ডিসকানেক্টেড ডিসকানেক্টেড হয়ে হয়ে গেছেন। গেছিল, এই কারণে কোনো সমস্যা নেই, দেখলাম বাট আরেকজন প্রশ্ন করছে, এই কারণে প্রশ্নগুলা আমার মনে আছে। আপনি কি আরো জি। কোনো অ্যাড করতে চান, নাকি আমি ওই উত্তরটা দিব? না না, আমার ওইটাই প্রশ্ন। অ্যাকচুয়ালি লাস্টের যে প্রশ্নটা ছিল আমার, সেটা হচ্ছে যে জব অপরচুনিটিটা কি আছে। আমি চাচ্ছিলাম ফার্স্টে ইন্ডাস্ট্রি স্কিলটা নিয়ে, তারপরে আমি আমার হয়তো বা যে আইডিয়াটা আছে সেটা নিয়ে কাজ করার। বাট ইন্ডাস্ট্রি স্কিল না থাকলে তো আসলে আমার আইডিয়াটা ফেল হইতে পারে। তো এই কারণে আমি চাচ্ছিলাম যে এই ডেফিনেটলি। কোর্সটা করার পরে আমি আসলে আপনাদের কাছ থেকে কি ধরনের হেল্প পাবো জব প্লেসমেন্টের জন্য, কারণ ইন্ডাস্ট্রি স্কিলটা আমার নেওয়াটা জরুরি বলে আমি মনে করছি। তো আর কি, হ্যাঁ বুঝতে আপু, পেরেছি। অ্যান্সার যদি। তো বেসিকলি আপনি যেটা বলেছিলেন যে আপনি আপনি কোডিং এর কাজ করেছেন, সো এই কাজগুলো করার পরে বা ইউএক্স এর কাজ করার পরে এখন আপনি চাচ্ছেন না স্পেসিফিকলি এদিকেই থাকতে। আর আপনার আবার ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডও আছে, উইচ ইজ আ গুড থিং। আপনি কিন্তু অলরেডি বিজনেসের কিছু জিনিস জানেন, আপনার আবার টেকনিক্যাল নো হাও আছে। সো আপনি কিন্তু অলরেডি ইউ আর দেয়ার, যেখানের মধ্যে আপনার এই দুইটা জিনিসের সাথে আপনি কাজ শুরু করে দিতে পারবেন। আপনার একটা প্রশ্ন করবো যে আপনার কি অলরেডি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিছু? হ্যাঁ, আমি অলরেডি হচ্ছে ফার্স্টে আমার ফার্স্ট ক্যারিয়ার স্টার্ট করি আমি আর কি পাইথন পাইথন ইনস্ট্রাক্টর হিসেবে। এটা হাই স্কুল পাইথন প্রোগ্রামিং একটা ছিল, প্রজেক্ট ছিল গভর্নমেন্টের। জি, তো প্রতিটা হাই স্কুলে রাইট। যে পাইথন ইনস্ট্রাক্টর হিসেবে জব করি। তারপরে হচ্ছে সেকেন্ডলি হচ্ছে আইসিটি ডিভিশনের আন্ডারে আমি আরেকটা জবে স্টার্ট করি, হার পাওয়ার নামে একটা প্রজেক্ট, মেবি জানা আছে। হার পাওয়ার জি, প্রজেক্টে আর জি, কি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ইনস্ট্রাক্টর হিসেবে আর কি কাজ করছি, ফ্রন্ট এন্ডের জন্য শুধু। তো আমি বুঝতে পেরেছি। কোডিং, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল এই বিবিএ তে পড়তেছি, তো এই কারণে চিন্তা জি। ভাবনা করছিলাম যে স্টার্ট আপ বা এই টাইপের কোনো ইয়ে নিয়ে কাজ করা যায় কিনা। বাট সেটা করতে গেলে তো হচ্ছে এই ধরনের প্রোডাক্ট ম্যানেজমেন্ট নলেজটা রাখতে হয়, এই আর আচ্ছা, কি একটা মাস্টার। জিনিস আমি বলবো, যেহেতু আপনার অলরেডি কিছুটা কাজের এক্সপিরিয়েন্স আছে, সো আপনি তার মানে অলরেডি বুঝছেন যে কম বেশি কি কি জিনিস নিয়ে কাজ করার লাগে। এখন আম, আমি অলওয়েজ সাজেস্ট করবো এনিওয়ান যে নিজের কিছু নিয়ে কাজ করতে চান, আপনাদেরকে আমি অলওয়েজ সাজেস্ট করব প্রথমে কোনো একটা স্টার্ট আপের সাথে কাজ করা। রিজন বিং, আমি আমি যেরকম আমার প্রথম ইন্টার্নশিপ কিন্তু আমি আমার ফার্স্ট সেকেন্ড ইয়ারে করেছি, তখন ওটা একটা স্টার্ট আপের সাথে ছিল। এবং একটা জিনিস হবে যে স্টার্ট আপস গুলো কিন্তু রেগুলার অর্গানাইজেশনের মতন কিন্তু একদম যে অর্গানাইজ তা না। স্টার্ট আপ গুলো কিন্তু অনেক নতুন নতুন জিনিস নিয়ে কাজ করে, তাদের জিনিসটা তো বিল্ড হচ্ছে ফ্রম স্ক্র্যাচ। তো এতে করে কি, যে জিনিসটা আপনি একদম স্ক্র্যাচ থেকে দেখবেন শিখবেন, আপনি অন্য একটা কোম্পানিকে স্ক্র্যাচ থেকে যখন বিল্ড হওয়া দেখা শিখা এটা হবে, তখন আপনি কিন্তু নিজেরটাও ওভাবে বিল্ড করতে পারবেন। ওখান থেকে আইডিয়াস বেশি আসবে। সো এনিওয়ান যে নিজের কিছু করতে চায়, আমি তাদেরকে বলবো যে স্টার্ট আপসে আগে জয়েন করাটা পজিটিভ জিনিস ব্যবসা শেখার জন্য। সেকেন্ডলি, আপনারা যদি স্টার্ট আপে জয়েন না করে আপনারা কোনো এস্টাবলিশড বিজনেসেই জয়েন করেন, এগেন ওখানেও আমি বলবো যে আপনাদের উচিত পুরো ব্যবসাটা বোঝা, যে কিভাবে ব্যবসাটা কাজ করছে, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস হবে। এখন ভাইয়া, আপনার ক্ষেত্রে আপনি যদি ইন্টার্নশিপস প্রেফার করেন, ইন্টার্নশিপস এর জন্য অনেক অপরচুনিটি, আমি সবাইকে আসলে সাজেস্ট করবো রেগুলার বেসিসে আপনাদের সিভিটা আপডেটেড রাখবেন, এবং লিঙ্কডইনে অনেক অ্যাক্টিভ হবেন। বিভিন্ন ধরনের কিন্তু রেলেভেন্ট জবস আছে মার্কেটে, বিভিন্ন ইন্টার্নশিপস আছে মার্কেটে, 3 মাসের আছে, 6 মাসের আছে। ওগুলোতে জয়েন করার চেষ্টা করতে পারেন, যদি আপনাদের সময় হয়, মনে হয় যে করা যেতে পারে। এতে করে আপনারা স্কিলস অনেকটুকু পাবেন। তাছাড়া দেখা যাবে আপনি যেই স্কিল সেট অলরেডি নিয়ে এসেছেন, আপনার সিভিটাতে যদি এটা প্রপারলি রেডি করে আপনি কোথাও অ্যাপ্লাই করেন, আমার ধারণা ইন্টারভিউ ক্র্যাক করাটা সমস্যা হবে না। ইন্টারভিউ ক্র্যাক করাটাও আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস।
সো অফকোর্স আমাদের যখন কোর্সটা হবে ওখানের মধ্যে আপনাদেরকে ইন্টারভিউজ নিয়েও কথা বলা হবে, ইন্টার্নশিপসও কোথায় কিভাবে অ্যাপ্লাই করা উচিত, কিভাবে সিভিটা রেডি করবেন ওগুলো নিয়েও আমরা কথা বলতে পারি। আপনাদের যদি ওরকম ক্লাসেস দরকার পড়ে ওটাও আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। সো দ্যাটস অ্যানাদার। আসসালামু আলাইকুম আপু। আসসালামু জি আলাইকুম, ওয়ালাইকুম আমি একটু কথা বলতাম আর কি আপু। জি হ্যালো, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমার কথা? জি জি ওয়ালাইকুম আসসালাম, জি শোনা যাচ্ছে। জি ম্যাম, আমার নাম হচ্ছে জাওয়াদ হাসান। আমি হচ্ছে এজ এ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে জব করেছি গ্রামীণ ফোনের, মানে এইচ খানের সাথে আর কি। আমার টিম জোন ম্যানেজার ছিল ইসমত আর আপু। বাট জি আমি আসলে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই আর কি আমি ডিজিটাল মার্কেটিং এ কাজ করতাম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। তো ওইখান থেকে আসলে আমার এখন একটা রিমোট জব চলতেছে ইউএসএ তে একটা ক্লায়েন্টের সাথে। তো আমি আসলে আমার আচ্ছা গ্রামীণ ফোনের সাথে যাত্রাটা শেষ হয়ে গিয়েছে আর কি। বাট ওনাদের সাথে কাজ করে আমি যেসব এক্সপিরিয়েন্স এবং নলেজ এবং ইনফরমেশন গুলো আমি পাইছি, ওগুলো আমি তখনই সব নোট করে রাখছি। কারণ আমার টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমার ইচ্ছা ছিল টেক্সটাইল নিয়ে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর। আমার একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে গোলাপজান ইকো কমার্স আর কি। তো জি এটা মূলত আর কি বাংলাদেশে যত জিআই প্রোডাক্ট আছে লোকাল, সেই সব লোকাল প্রোডাক্টস গুলাকে একটা ই কমার্সের আওতায় এনে আমি আর কি নিজে আমার ব্র্যান্ডিংটা করতে চাচ্ছি আর কি। তো ওই জি ব্র্যান্ডিং এর সাথে আমার যে ইনভেন্টরি থাকবে, যেমন দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে 64 জেলায় যেসব লোকাল আইটেম গুলো আছে, যেমন জামদানি আছে, আমাদের খুলনার জুট আইটেম আছে, এরকম বিভিন্ন রাইট ধরনের আইটেম হচ্ছে আমি অ্যাট্রাক্ট করে আমার ই কমার্স প্ল্যাটফর্মটা আমি অ্যাড করতে চাচ্ছি আর কি। তো সেক্ষেত্রে কি আমি যেহেতু গ্রামীণ ফোনের অ্যাড ক্যাম্পেইন এবং ওদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা অনেক অসাম লেভেলের, তো আমি কি আসলে ওই লেভেলের কোনো নলেজ পাবো কিনা? বাট যেহেতু আমার একদম স্টার্ট আপ, আমি একদম জিরো থেকে শুরু করতেছি আর কি। সো সামনে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে আমার মূলত বেশি কাজ করার ইচ্ছা আর কি। তো সেই জায়গা জি থেকে আমি কি এমন ইন্সপিরেড হইতে পারি আপনাদের এই কোর্সটা? আসলে আমার কোর্স করার মতন টাইম নেই। মানে আমি জি আমার ই কমার্স নিয়ে কাজ করতেছি, সাথে আমার রিমোট জব করতেছি, পাশাপাশি আমার একটা আইটি ফার্ম আছে ট্রিপল ওয়েব ল্যাব, ওইখানেও আমি বিভিন্ন যারা বেকার আছে আমার এলাকার এখানে, তো ওদেরকে আমি একটু টিচিং করতেছি আর কি। এটা উইদাউট এনি কস্টে আসলে। যার মধ্যে ওই অ্যাট্রাকশনটা আছে আমি ওকেই শিখাই ফ্রিলি। বাট টাকা দিয়ে জোর করে শেখানোর আমার ইচ্ছা নাই আর কি। যারা প্যাশনেট তাদেরকে, মানে আইটি রিলেটেড যারা প্যাশনেট আর কি, যাদের টেক সেভি যারা, ওদেরকে আচ্ছা আমি সেটা হইতে পারে সে ক্লাস 10-এ পড়ে, আমার দুটি স্টুডেন্ট আছে ওরা কেবল এসএসসি পরীক্ষা দিছে, তারপর আমি ওদের নিয়ে মানে যাদের দেখতেছি ওদের আগ্রহ আমার পিছনে ঘুরতেছে, তাদেরকেই আমি ওকে শিখাচ্ছি। আদারওয়াইজ হচ্ছে আমি কোনো মানে কোর্স সেলিংটা আমি আসলে এখন ইমিডিয়েটলি প্রাধান্য দিচ্ছি না। তো টোটাল জি ওভারঅল আমার দুটো প্লেস আর কি। তো ওইখান থেকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং অ্যাড ক্যাম্পেইন প্রমোশনাল সবকিছু মিলে আমার খুবই প্রয়োজন 2025টাকে ইউটিলাইজ করা। সো আমি কেমন ধরনের বেনিফিটেড হতে পারবো মানে আপনাদের এই কোর্সটা, মানে এই যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, এটা নিয়ে আমার মানে ফার্স্ট আপনার অফ পয়েন্ট অল অফ। ভাইয়া, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস, আপনি আসলে অনেক কিছু অলরেডি করছেন, এটা খুবই ইন্সপায়ারিং আপনি যেটা করছেন। স্পেশালি আপনি যাদেরকে ফ্রি অফ চার্জ আপনি শিক্ষা দিচ্ছেন, এটাও খুবই ভালো। খুবই ভালো লাগলো আর কি শুনে এই জিনিসটা। আপনার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি অ্যাজ আ আপনি যদি স্টার্ট আপের কথা চিন্তা করেন, অথবা ই কমার্সের কথা চিন্তা করেন, ওখানের জ্ঞানের কথা চিন্তা করেন, অবশ্যই আপনি এই কোর্স থেকে পাবেন অনেক কিছু। আপনার সময় স্বল্পতা আছে, এটা একটা বলেছেন। সো এই ক্লাসগুলো আসলে রেকর্ডিং থাকবে, যেটার মানে সুবিধা হলো গিয়ে আপনি যে কোনো টাইমে আপনি জিনিসগুলো দেখতে পারবেন। আর লাইভ ক্লাস বাদেও সলভ ক্লাস থাকবে ওখানে, যদি আপনার কোনো কোয়েরিজ থাকে, প্রশ্ন থেকে থাকে। এসব ছাড়া আমাদের এই কোর্সটাতে আসলে একটা ওভারঅল ওভারভিউ অফ দ্য হোল, যে বিজনেস প্রসেস কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত হওয়া উচিত, একটা ব্যবসা এস্টাবলিশ করার জন্য হোপফুলি কি কি থাকলে ভালো হবে না হবে, এই জিনিসগুলো আমার ধারণা যে এই কোর্সে আপনারা আসলে বুঝতে পারবেন। আরেকজন ভাইয়া অলরেডি যেরকম বলেছেন যে ফিল্ড ফোর্স নিয়ে কাজ করা কিংবা পিপল ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো আপনি যেহেতু মানুষের সাথে কাজ করছেন অনেক বেশি, সো পিপল ম্যানেজমেন্টটাও আপনার এখান থেকে আসলে আরো বেটার বোঝা, যে কি কিরকম ধরনের মানুষের সাথে ডিল করা, এই জিনিসগুলোর ব্যাপার স্যাপার এগুলো শিখতে পারবেন। কস্ট নিয়ে আমরা কথা বলবো বিভিন্ন ধরনের রিপোর্টিং নিয়ে বা ড্যাশবোর্ডস নিয়ে। সো এই জিনিসগুলোও থাকবে। সো হোপফুলি আপনাকে আসলে এখান থেকে হেল্প করবে। আর আপনার যে বিজনেসের কথা বলছেন, আমরা তো যেটা বললাম যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি বা প্রোডাক্ট ম্যানেজার নিয়ে কথা বলছি, এটা কিন্তু শুধুমাত্র সীমিত না চাকরির জন্য, এটা কিন্তু যারা ব্যবসা করছে ওনাদের জন্য দরকারি।
সো এটা আর কি কাজে লাগবে ইনশাল্লাহ আপনারও। ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য মানে আমার যেহেতু সব জায়গায় অনেক ভেন্ডর থাকবে বা আমার সাপ্লায়ার কাছ জি থেকে তার থেকে মানে যেটা আমরা স্টক কিপিং ইউনিট বলি, যে আমার কোন প্রোডাক্টসটা আমার কতটুকু সাইজের, কোনটা ল্যাকিংস আছে, কোনটা ওভারফ্লো আছে, যে এটা মিনিমাইজ জি করা বা ম্যাক্সিমাইজ করা, এই ব্যাপারগুলার জন্য যে টুলস গুলা আছে, এই টুলস গুলার ইউজ গুলা, হ্যাঁ এটা মানে কতটা মানে এটা কি ফ্রি অফ, টুলস গুলা কি ফ্রি অফ কস্ট থাকবে নাকি প্ল্যাটফর্ম গুলা ফ্রি, বা এই ধরনের ম্যাক্সিমাম তো এই সিআরএম গুলা তো পেইড থাকে আর কি। তো আপনারা কি জি কোনো এক্সট্রা ওইভাবে কোনো ধরনের কোনো সাবস্ক্রিপশন দিবেন কিনা, এটা একটা ব্যাপার। আর একটা কথা হচ্ছে যে আপনি কি পার্সোনালি কি গ্রামীণ ফোনের সাথে আমরা কি কোনোভাবে আমরা মানে বিজনেসের যে ই কমার্সের এটা কি আমরা মানে কোনোভাবে কি এটা মানে B2B করা যেতে পারে কিনা, বা মানে যেহেতু অনেক স্টার্ট আপকে গ্রামীণ ফোন হেল্প করে আমি জানি, মানে সেক্ষেত্রে আপনারা কি আমাদেরকে প্রমোশনালি একটু হেল্প করবেন কিনা, যদি আপনি পার্সোনালি যদি একটু বলতেন আপনি। থ্যাংক ইউ। আচ্ছা, সো ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা এই টাইপের গুলো ক্ষেত্রে আমরা বিভিন্ন টুলস নিয়ে কথা বলবো, সফটওয়্যার নিয়ে কথা বলবো। হাউএভার আমাদের এখান থেকে যতটুকু আমি জানি যে এখান থেকে আসলে আমরা ফ্রি কোনো টুলস আসলে অ্যালাউ করতে পারছি না, কারণ ওগুলো দেখা যাচ্ছে ফ্রি এরও ওখানের মধ্যে কিছু ড্রব্যাকস থাকে, কিছু ইনফরমেশন আলাদা করে অনেকগুলো দেওয়া লাগে, এটা ওটা বহুত কিছু থাকে। সো আমরা কিছু টুলস নিয়ে কথা বলবো, কিছু দেখাবো, তবে আমাদের এন্ড থেকে কোনো ফ্রি দেওয়া মানে কোনো ফ্রি টুলের অ্যাক্সেস এরকম কিছু আর কি হচ্ছে না। কারণ দেখা যাচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ব্যাপারটা মেজরিটির কাছে যেহেতু এটা ইউজ, মেজরিটি অফ দ্য পিপল ইউজ করছে না, এটা সাধারণত ব্যবসায় যারা আছে তারা করছে, এর জন্য এরকম কোনো টুলস আমরা এরকম অ্যাক্সেসেবল করে দেওয়ার কোনো প্ল্যান নেই আসলে, যদি অনেস্টলি স্পিকিং। আর আরেকটা আপনি যেটা বললেন, আপনি নিজেও তো ওখানে চাকরি করেছেন, সো একটা প্রসেস থাকে ডেফিনেটলি। আপনি যখন B2B টিমকে রিচ আউট করে আপনি আপনার প্ল্যানটা প্লেস করবেন, ডেফিনেটলি দের উইল বি সামওয়ান টু গাইড ইউ থ্রু ইট। ডেফিনেটলি বিভিন্ন নিউ স্টার্ট আপের সাথে তো কাজ করেই গ্রামীণ ফোন, সো আপনাকে ডেফিনেটলি হেল্প করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। জি আসসালামু আমি আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। সরি, কোশ্চেন কি করতে পারবো আচ্ছা নাকি? জি 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 আচ্ছা ভাই, আচ্ছা একটু জাস্ট বলছিলাম পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে যে আমরা আসলে অলরেডি 10:36 বাজছে, তো আমরা রাইট জাস্ট জি আর একটা প্রশ্ন আমরা নিব, এর বেশি না। কারণ হচ্ছে আপনারা পরবর্তীতেও যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে আমাদের অলরেডি ইন্টারেক্টিভ কেয়ারস এর টিমগুলোর সাথে কোঅর্ডিনেট করে আপনারা কিন্তু জেনে যেতে পারবেন। তো আমরা জাস্ট অনলি একটা প্রশ্নই আমরা নিব। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। জাস্ট আপুর কাছে আমার একটা কোশ্চেন, যেটা হলো যে আপু, আমি একটা অর্গানাইজেশন অলরেডি বিএ হিসেবে কন্টিনিউ করতেছি আর কি। তো রিসেন্টলি আমি যেটা থিঙ্কিং করেছি আপু, যে আমি মনে করতেছি যে পার্সোনাল ওপিনিয়ন আর কি, আমি বিয়ে থেকে যেভাবে কাজ করতে পারতেছি, আমার কেন জানি মনে হচ্ছে যে আমি যদি বিয়ে থেকে প্রোডাক্টের দিকে অ্যালাইন হই, হয়তো বা আমি ভালো কিছু করতে পারবো। এটা আমার নিজের একটা থিঙ্কিং হয়েছে। তো এখান থেকে আমি কাজ করতে গিয়ে আমি এটা নিয়ে আমি কাজ করতে গিয়ে নিজেকে গ্রো আপ করার চেষ্টা করতেছিলাম। তো এখানে একটা চেষ্টা করার পর আমি একটা নিজের একটা পাইলাম, যেটা নিজের একটা ল্যাকিংস পাইলাম, যে হয়তোবা আমাকে লিডারশিপটাতে মানে প্রোডাক্টে যখন আমি যাব, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার, এই টাইপের যখন ওয়ার্ক গুলো যাব, সেটার আন্ডারে কিছু টিম চলে আসে অটোমেটিকলি। লাইক যে অনেক সময় কিছু কিছু অর্গানাইজেশন, মানে আমি যদি লোকাল অর্গানাইজেশন থিঙ্কিং করে বলি, স্পেসিফিকলি আমার অর্গানাইজেশন বলি, যে প্রোডাক্ট টিমের আন্ডারে আমাদের এখানে বিএ টিম থাকে, সরি বিএ টিম থাকে, কিউএ টিম থাকে, ইমপ্লিমেন্টেশন টিম থাকে। সো এখানে আমার একটা যেটা থিঙ্কিং মনে হয়েছে, লোকাল মার্কেটে হয়তো বা প্রোডাক্ট টিমের আন্ডারে এরকম দু একটা টিম থাকতে পারে। তো এখানে আমাকে যেটা মনে হয়েছে যে আমার এই যে তিন দুই তিনটা টিমকে চালানোর জন্য যে একটা মানে দুই তিন টিমকে একটা লিড দেওয়ার মতন যে একটা ক্যাপাবিলিটি হয়তো বা আমার মধ্যে এখনো আসে নাই সোফার। আমার এটা নিজের থেকে একটা ফিল হয়েছে আর কি। তো এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে কি সাজেশন বা হেল্প পেতে পারি এই কোর্সের থ্রুতে, একটু যদি বলেন। আচ্ছা, সো ডেফিনেটলি আপনি যে যে পয়েন্টস গুলো বললেন প্রত্যেকটারই অ্যাসপেক্ট এবং সাজেশনস, হেল্প, গাইডেন্স সবই থাকবে। আহ, আপনি লিডারশিপের ক্ষেত্রে যেটা বললেন, আমাদের সেকশন থাকবে লিডারশিপ নিয়ে কথা বলার, পার্টটুকুও থাকবে যেখানের মধ্যে আপনাদেরকে শেখানো হবে যে পিপল লিডারশিপ, আপনার নিজের টিমের মধ্যে লিডারশিপ, লিডারদের মধ্যে কিভাবে আপনি লিড করতে পারবেন এই জিনিসটাও। সো এগুলো অ্যাসপেক্টেও কথা বলা হবে।
আম, আপনার ক্ষেত্রে আপনি যা যা আই থিঙ্ক ইনফরমেশন খুঁজছেন বা জানতে চাচ্ছেন, আপনি যদি এই কোর্সের মাধ্যমে জানতে চান, আমার মনে হয় সবই কভার্ড থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। নো প্রবলেম। আর যেহেতু আমরা কোনো কোয়েশ্চেন নিচ্ছি না এখানে, আমি জাস্ট লাস্টে আর দুইটা বলে দিতে চাচ্ছি। এখানে একজন প্রশ্ন করেছেন যে কোর্সে কোনো প্র্যাকটিক্যাল প্রজেক্ট থাকবে কিনা। হ্যাঁ, আমরা বিভিন্ন প্রজেক্টস এন্ড অ্যাসাইনমেন্টস দিব, সো সেটা দেওয়া হবে। আর হ্যাঁ, মোটামুটি সবই আই থিঙ্ক কভার্ড। আচ্ছা, ঠিক আছে তাহলে। আর এমনিতেও আমরা আশা করছি পার্টিসিপেন্টদের আর কোনো কোশ্চেন নেই। আর এই মুহূর্তে আসলে আমরা কোশ্চেন আর নিচ্ছিও না তেমন, কারণ হচ্ছে যে অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের ওয়েবিনারটাতে আমি জাস্ট এতটুকুই বলতে চাই যে তাসমিয়া আপুকে আমি খুবই ধন্যবাদ দিব, যে আসলে এতটা বিজি টাইমের মধ্যে থেকেও আপু আমাদের সাথে অনেকক্ষণ ছিলেন এবং অনেকক্ষণ পার্টিসিপেন্টসদের কোশ্চেনের অ্যান্সার গুলো তিনি করেছেন। তার জন্য খুবই থ্যাংক ইউ দিচ্ছি আপুকে, এবং পার্টিসিপেন্ট যারা আছেন তাদেরকেও থ্যাংক ইউ দিব জয়েন করার জন্য, এখনো অনেকে থেকে যাওয়ার জন্য। এবং সবশেষে আমি এতটুকুই বলবো যে আপনারা, আশা করি যে আপনারা এই ওয়েবিনারটি থেকে আপনারা যতটুকু যা যা আপনাদের জানার প্রয়োজন ছিল সেটা আপনারা জানতে পেরেছেন। এবং ইনশাল্লাহ আমাদের কোর্সটা খুব দ্রুতই শুরু হচ্ছে, তো আশা করি সামনে আরো বেশি টেকনিক্যালি অনেক কিছুই জানতে পারবেন। তো সবশেষে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ তাসমি আপু, থ্যাংকস এ লট। এবং পার্টিসিপেন্টসদেরও অনেক থ্যাংক ইউ দিয়ে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আসসালামু জি, আলাইকুম। আল্লাহ হাফেজ আপু, টেক কেয়ার। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিওয়ান।